সকলকেই বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। থার্ড সেমেস্টারের ফিজিক্সের ক্লাস নোটসের পিডিএফ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে। তোমার যদি থার্ড সেমিস্টারের বিশেষ কোনো চ্যাপ্টারের প্রয়োজন হয় বা সবগুলো চ্যাপ্টারের প্রয়োজন হয়, অর্থাৎ তোমার যে চ্যাপ্টারগুলো প্রয়োজন রয়েছে সেগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে শুধু লিখে দাও। অবশ্যই এর জন্য কিছু পে করতে হবে, সেটা কত তোমাকে হোয়াটসঅ্যাপেই জানিয়ে দেওয়া হবে। আর অবশ্যই এটা হ্যান্ড রিটেন ক্লাস নোটস, অবশ্যই হাতে লেখা হয়েছে। এই ক্লাস নোটসের মধ্যে যাবতীয় যত ধরনের কোয়েশ্চেন থাকা সম্ভব এক্সামের ক্ষেত্রে অলমোস্ট সব কিছুই কভার করা রয়েছে। আর এই ক্লাস নোটস নিট জেইর জন্য হেল্পফুল হবে। আজকে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এই চ্যাপ্টারের ওয়ান শট আমরা পড়ব, মানে এই একটা ভিডিওতেই এই চ্যাপ্টারকে আমরা কমপ্লিট করে দেব। চলো, প্রথম যে বিষয়টা আমরা জানব আধানের একক। আধান সম্পর্কে আমরা অবগত, সকলেরই জানা আছে যে ইলেকট্রন ঋণাত্মক আধানগ্রস্ত, প্রোটন ধনাত্মক আধানগ্রস্ত। তো এই যে আধান, এই আধানের একক কি? তো এই আধানের একক আমরা একটু দেখে নিই। তো সিজিএস একক আমরা কি বলবো? আধানের সিজিএস একক কি হয় মনে রাখবো, ইএসইউ আধান বা শর্টের ডিরেক্ট ইএসইউ বলা হয়, বা স্ট্যাট কুলম, সি ফর কুলম। আর এসআই একক কি? শুধু কুলম, আমরা ক্যাপিটাল সি দিয়ে লিখি, ঠিক আছে? কুলম, যেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে লিখবো, এটা স্ট্যাট কুলম। আচ্ছা, এদের মধ্যে একটা রিলেশন আছে, এই রিলেশনটা মনে রাখতে হবে, এখান থেকেও এমসিকিউ চেয়ে নেয়। সেই রিলেশনটা কি? যে 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা মনে রাখতে হবে। হয়েছে? নেক্সট, এবার আমরা পড়বো আধানের মাত্রা। তো আমরা জানি যে কারেন্ট আই সমান কি হয়? Q/T। তাহলে কিউ সমান কি হবে বলো? আধান তো কিউ, তো কিউ সমান কি? আইটি, হ্যাঁ কি না? তো আই এর মাত্রাকে আমরা আই বা এ দিয়ে লিখি। চলো, আই লিখলাম, আর সময়কে টি, তো আইটি বলতে পারো, বা সে অপশনে যা থাকবে এটি। এ দিয়েও আমরা আইকে অনেক সময় ডিনোট করা হয় কারেন্টকে। নেক্সট, 1 স্ট্যাট কুলমের সমতুল্য আধান হলো, অপশন দেওয়া আছে, বলো তো কোনটা সঠিক হবে? ট্রাই করো, কোনটা হতে পারে এই চারটার মধ্যে 1 স্ট্যাট কুলম সমান চেয়েছে। দেখো, যে ভুলটা আমরা করে ফেলি, আমরা এটাই সাধারণত বলে ফেলি, কিন্তু এটা নয়। দ্য রিজনটা কি? দ্য রিজন হচ্ছে 1 কুলম মানে এটা, তাহলে 1 স্ট্যাট কুলম মানে কত হবে? এটা বা এটা হয়ে যাবে। সুতরাং 1 স্ট্যাট কুলম সমান আমরা কি লিখতে পারি? 1 বাই কত? 3 × 10⁹ কি কুলম। অপশন আছে না? এটাও নেই, তাহলে আর কি হবে? আচ্ছা দেখো, সুতরাং এটা কেন হবে না বুঝতে পারলাম, কারণ 1 স্ট্যাট কুলম সমান 1/3 × 10⁹ কুলম হয়। কোথাও আছে এরকম? এটা 9 × 10⁹ আছে, এটা কিন্তু নেই, তাহলে এটাও হবে না। আর এক্ষুনি বললাম যে ইএসইউ আধান আর স্ট্যাট কুলম কি একই, তো তাহলে এটা 1 মানে এটাও একই জিনিস, তাহলে 1 ইএসইউ আধান, অপশন বি কারেক্ট। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট, আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এর মানে কি? চলো একটু বুঝে নিই। এর মানে হচ্ছে, সব লিখা তো আছে, এটাকে সহজ ভাষায় কিভাবে বলবো, যে প্রকৃতিতে যে আধান পাওয়া যায়, এই আধানটা সব সময় যে ইলেকট্রনের আধানের মান আছে না, তার পূর্ণ সংখ্যার গুণিতক হয়। যেমন এক্সাম্পল, ইলেকট্রনের আধানকে আমরা ই দিয়ে লিখলাম, অবশ্যই ইলেকট্রনের আধান কি নেগেটিভ, কিন্তু আমরা শুধু মানটা নিলাম, তার জন্য আগেই বলা হচ্ছে শুধু আমরা কিন্তু মানটা নেব। তাহলে ইলেকট্রনের এটা আধান, শুধু মানটা নেওয়া হলো, হয়েছে? আচ্ছা, এবার যে জিনিসটা একটু আমরা বলবো এখানে, সেটা হচ্ছে, ধরে নাও কোনো একটা বস্তুতে কি পরিমাণ আধান আছে? একটা ইলেকট্রনের আধানের সমান, তাহলে ই বলবো।
ঠিক আছে, যদি দুটো ইলেকট্রনের আধানের সমান হয় 2e বলবো, যদি তিনটা হয় তাহলে 3e বলবো, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? তাহলে যদি nটা ইলেকট্রনের আধানের সমান হয় তাহলে ne বলবো। এটাই হচ্ছে আধান কিউ সমান। এবার দেখবে প্লাস মাইনাস দেওয়া হয়, তার কারণটা কি? কারণ আধান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, হয়েছে। কিন্তু এখানে ইটা জাস্ট খালি ইলেকট্রন আধানের মানটা, আর আমরা মান আমাদের জানাই আছে, একটি ইলেকট্রন আধানের মান কত 1.6 10⁻⁻⁹ কুলম। আগে বললাম আমি কিন্তু মানটা বললাম জাস্ট, ঠিক আছে, আমি কিন্তু এখানে কোনো চিহ্ন বসাইনি। আর সিজিএস কত 4.8 10⁻10 ESU, তাহলে সিজিএস সেটা এসআই, এটা মনে রাখতে হবে। তাহলে ইটা কি ইলেকট্রনের আধান, বাকিগুলো কি একটু লিখে নিই। তার মানে এখানে কিউটা কি বলো, কিউটা হচ্ছে মোট আধান, কিউ মোট আধান। এনটা কি পূর্ণ সংখ্যা, 1 2 3 4 চলতে থাকবে পূর্ণ সংখ্যা। ইটা কি, এই তো ইটা ইলেকট্রনের আধান, মানটা একদম মুখস্থ রাখবো 1.6 10⁻⁹ কুলম এসআই, আর সিজিএস এ 4.8 10⁻10 ESU, হয়েছে। এবার একটা বিষয় একটু নোটিস করো, এখান থেকে ওই জিনিসটা একবার পড়ে নিই। দেখো, প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সর্বদাই একটি ইলেকট্রনের আধানের মানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। এই ঘটনাকে আধানের কোয়ান্টাইল। পূর্ণ সংখ্যার গুণিতক মানে দশমিক আকারে আধান কখনোই থাকতে পারে না, মানে এটা হতেই পারে না যে কোনো বস্তুর আধান 1.5e 2.3e 7.9e এইভাবে দশমিক আকারে থাকতে পারে না। বুঝতে পারলাম? সর্বদাই পূর্ণ সংখ্যা, একটা সংখ্যা 1 2 3 4 5 6 1000 1 কোটি 1 লাখ, সে যা বলবে বলো, বাট পূর্ণ সংখ্যা, দশমিকে কিন্তু নয়, এটা যেন মনে থাকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু থাকবে না, এটা সবসময় আমরা মাথায় রাখবো। তো এই ফর্মুলা যেন মনে থাকে, ওটাই বলা হলো। আর একটা জিনিস নোটিস করো, তার মানে এগুলো থাকা সম্ভব নয়। অপশানে থাকে কোয়েশ্চেন যে কোনটি সম্ভব নয়, হয়তো কোয়েশ্চেন আছে, আমরা আসছি। এই যে এনটা কি ভালো করে বলো তো, এনটা বলবো স্যার পূর্ণ সংখ্যা 1 2 3 4। আর একরকমভাবে এনটাকে বলতে পারি না, কি বলো তো, আমরা এক্ষুনি কি বললাম যে একটি ইলেকট্রনের আধান হলে ই হয়, দুটি ইলেকট্রনের আধান হলে 2e হয়, তিনটা হলে 3e হয়। তো আমরা 1 2 3 এটা তো ইলেকট্রন সংখ্যাকেও বোঝাচ্ছি, হ্যাঁ কি না? সুতরাং আমরা এখান থেকে আরেকটা ফর্মুলা লিখতে পারি, মনে রাখবো, ইলেকট্রন সংখ্যা n সমান প্লাস মাইনাস আর দরকার নেই, শুধু মানটা Q/E। এই ফর্মুলাটা আমরা একটু মুখস্থ রাখবো। এনটা তো ইলেকট্রন সংখ্যাকে বোঝাচ্ছে যে একটা ইলেকট্রন আধানের সমান, দুটোর সমান, তিনটের সমান, সেটাই তো পূর্ণ সংখ্যা 1 2 3 4 5, হ্যাঁ কিনা? তো n সমান Q/E এইভাবেও আমরা লিখতে পারি। চলো এবার দেখো অঙ্কে চলে আসি। প্রথম কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি কণার বা একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে, এটা একদম মুখস্থ করে নেব। আধানের যেটা লোয়েস্ট ভ্যালু, যার থেকে কম হতেই পারে না, সম্ভবই নয়, সেটা হচ্ছে যেটা ইলেকট্রনের আধান না তার সমান, এর থেকে কম হওয়া সম্ভব নয়। তো ইলেকট্রনের আধানের মান এক্ষুনি বলা হলো 1.6 10⁻⁹ কুলম, শুধু মানের কথা বলছি, চিহ্ন ছাড়া। সুতরাং কোনটা আছে, এটা কিন্তু মনে রাখবো আমরা, এর থেকে কম আধান প্রকৃতিতে অস্তিত্ব থাকতেই পারে না, ঠিক আছে। এর অর্ধেক হবে না, এর 10 ভাগের 1 ভাগ হবে না, এর থেকে কম হবে না, মিনিমাম এটা। পরিষ্কার? আচ্ছা নেক্সট, 1 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা, এক্ষুনি বলা হলো 1 কুলম ইলেকট্রন সংখ্যা মানে n সমান Q/E, এটা মনে রাখবো। এবার কি বলেছে 1 কুলম, তাহলে 1 বসিয়ে দিলাম। ই এর ভ্যালু কত 1.6 10⁻⁹ কুলম, হ্যাঁ কি না? যেহেতু কুলমে বলেছে তার জন্য এটা ইউজ করলাম। এবার বলো এটাকে তুমি যদি করো, যেটা পেয়ে যাবা 6.25 10⁻18, এটা পেয়ে যাবা, অপশন সি সঠিক। পরের কোয়েশ্চেন, 2 কুলম আধান ইলেকট্রন সংখ্যা, এটা তুমি বলো কি হবে। 1 কুলমে এটা হলে 2 কুলমে কত হবে বলো, কি করব বলো? 2 কুলমে জাস্ট 1-এর জায়গায় কত করব তুমি বলো। এই কোয়েশ্চেনটাতে 2 কুলমে থাকলে 1-এর জায়গায় 2 করব, মানে যেটা আসবে একে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে 12.5 × 10⁻18 হবে, অপশন দেখে নাও, 12.5 10⁻18, অপশন বি। বুঝতে পারলাম কি পারলাম না? তো এইভাবে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, হয়েছে। আচ্ছা, এটাকে অপশন এইভাবেও থাকতে পারতো 1.25 10⁻19, জিনিস একই, সে অপশনে যা থাকবে সেই অনুযায়ী মেলাতে হবে, ঠিক আছে। একটা দশমিকে বাম পাশে করে 10⁻19 করে দিলাম, হয়েছে। আচ্ছা নেক্সট,
কোনটি একটি কণার আধান হতে পারে না? এক্ষুনি আমরা কি বললাম বলো? আধান কিভাবে কখনো থাকতে পারে না? দশমিক আকারে থাকতে পারে না, হ্যাঁ কি না? এক্ষুনি বলা হলো। এই যে দেখো কিউ সমান এনই, এটা পূর্ণ সংখ্যা, এটা দশমিক হতে পারে না। তো আমরা কি করবো? এই যে এন সমান কিউ বাই, তো যার এন দশমিক হয়ে গেল সেটাই হবে না। তো চলো করে নিই, সবগুলোই মেলাবো কিন্তু। চলো প্রথমে এটা মেলা, এটা হবে হ্যাঁ কি না দেখা যাক। প্রথমে আমরা প্রথমটাই মেলাচ্ছি, তো এন সমান কিউ বাই ই, এরটাকে মেলাচ্ছি। বলো আধানের মান কত বলেছে? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 7, 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো 19 থেকে 7 বাদ 12, তো এই তো 10 টু দি পাওয়ার 12 মানে কি পূর্ণ সংখ্যা অবশ্যই, সুতরাং হতে পারে না বলেছে, তার মানে এটা তো হবে, তাহলে এটা হচ্ছে না। হতে পারে না বলেছে, বাট এটা তো থাকতে পারে। অপশন বি, এন সমান কিউ বাই ই, কিউ এর ভ্যালু কত? অপশন বি দেখো 1.6 মাইনাস 20 বাই মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 0.1, দেখো দশমিক, তাহলে এটা থাকতে পারে না, এটা হবে উত্তর। তুমি বাকিগুলো চেক করে নাও, চলো চেক করে নি। সি বাই 3.2 10 টু দি পাওয়ার মাইনাস 7, 16 দুগুণা 32। চলো শেষেরটা, এটা তো ইলেকট্রনের আধান জানো সিজিএস এককে, বুঝতে পারলাম? তাহলে এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, তাহলে এটা থাকতে পারে না। তো যদি থাকতে পারে বা পারে না বলে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এন বের করতে হবে। যদি দশমিকে আসে তাহলে থাকতে পারে না, আর যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে থাকতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সটে চলে আসছি, দেখা যাক কি বলছে নেক্সটে। একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। প্রথমত আগে একটা জিনিস আমরা বুঝি, এটা হচ্ছে নিস্তড়িত বস্তু, মানে এর পরমাণুতে যতগুলো প্রোটন আছে ততগুলোই কি ইলেকট্রন আছে, তার জন্য নেট চার্জ কত? 0। এটা হচ্ছে আহিত বস্তু, আহিত বস্তু মানে সে প্লাসও হতে পারে বা কি হতে পারে, মাইনাস হতে পারে। তো প্লাস কখন হয়? যখন ইলেকট্রন পরমাণু ছেড়ে বাইরে চলে যায়, মানে এখানে ইলেকট্রনের কি থাকে? ঘাটতি। মাইনাস কখন হয়? যখন এক্সট্রা ইলেকট্রন থাকে, মানে এখানে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। বুঝতে পারলাম কি পারলাম না? এবার ভালো করে দেখো, বলেছে যে আধান -80 মাইক্রোকুলম, তার মানে কি এখানে অতিরিক্ত কিছু ইলেকট্রন এসেছে। তো সেটাই বলেছে যে বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত। তাহলে বুঝতে পারলাম, পজিটিভ মানে ইলেকট্রনের অভাব, মাইনাস মানে ইলেকট্রন বেশি রয়েছে, অতিরিক্ত রয়েছে। তো একই রকম এন সমান কিউ বাই ই করে দিই, তাহলেই তো চলে আসবে। ইলেকট্রন সংখ্যা বলেছে, তাহলে এন সমান কিউ বাই ই। চলো করে যাক, মাইনাস বসানোর দরকার না, আমরা শুধু মানটা বের করছি। 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, যেহেতু মাইক্রো বলেছিল, আর ই এর ভ্যালু কত? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম হয়েছে। 5 16 কত হয়? 80, তাহলে এটা 50 হয়ে যাবে, 50। তাহলে 19 ওপরে গেল, 19 আর এটা 20, 20 থেকে 14 বাদ, সুতরাং 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। দেখে না, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলাম? এক কথায় ইলেকট্রন সংখ্যা চাওয়া মানে হচ্ছে এন চেয়েছে, তো আমরা এনটাই ভাবে বের করতে পারবো। আচ্ছা নেক্সট, একটি নিস্তড়িত ধাতব পাত থেকে এত সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে পাতে আধানের পরিমাণ হবে। তো পরিমাণটা পরে জানবো, আগে প্লাস না মাইনাস চলো সেটা জেনে নিই। এগুলো কোনো সাইন নেই, মানে এগুলো প্লাস, সাইন কিছু না থাকলে প্লাস আছে, ঠিক আছে? বলো আগে প্লাস হবে না মাইনাস হবে, এটা চলো ভাবি। একটা বস্তু থেকে ইলেকট্রনকে কি করলো? অপসারণ করলো, ইলেকট্রন সরিয়ে দিল, তো ইলেকট্রন চলে যাওয়া মানে প্লাস, তাহলে অ্যান্সার প্লাসগুলোর মধ্যে হবে। তাহলে এটা তো হবে না, এটুকু শিওর, তাহলে বাকিগুলোর মধ্যে হবে। ঠিক আছে, তো চলো করা যাক। আমাকে কি চেয়েছে? আধান, তাহলে কিউ সমান কি? এনই, এটাই তো আমরা জানি। এক্ষুনি তো বলে আধান মানে কি? এনই। তাহলে এন এর ভ্যালু কত? কতগুলি? 10 টু দি পাওয়ার 19, আর ই এর ভ্যালু কত? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এটা কেটে গেল, তাহলে 1.6, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম? দেখে নিও পরের কোয়েশ্চেন। স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ, বিন্দু আধানটি ভি বেগে গতিশীল হলে তার আধান কি হবে? মনে রাখবো, আধান বেগের ওপর নির্ভর করে না। বুঝতে পারলাম কি বলতে চাইছি? আধান বেগের ওপর নির্ভর করে না, ঠিক আছে? সে কত বেগে যাচ্ছে, সুতরাং কিউটা কিউই থাকবে। এটা জাস্ট মনে রাখার বিষয়, আর কিছুই না, যে বেগের ওপর আধান নির্ভরশীল না। নেক্সট কি বলছে দেখো। আচ্ছা, স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ, যেটাই চ্যাপ্টারের নাম, যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, তো স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ মানে কি? যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটে, ঘষা হয় দুটো বস্তুকে, তখন কি হয়? একটা বস্তু ধনাত্মক আধান আহিত হয়, একটা বস্তু ঋণাত্মক আধান আহিত হয়। এই যে ঘটনা, ঘর্ষণের জন্য আধান পাচ্ছি,
তড়িৎ কার সাথে রিলেটেড, তড়িৎ কথাটা কার সাথে রিলেটেড, আধানের সাথে। ঠিক আছে, স্থির তড়িৎ মানে আধান স্থির অবস্থায় আছে, চল তড়িৎ যেটা ওহমস লতে পড়বে সেটা কি, আধান চলছে মানে কারেন্ট যাচ্ছে তারের মধ্য দিয়ে। তো সব সময় আমরা তড়িৎটাকে কার সাথে তুলনা করব, তড়িৎ এই কথাটাকে আধানের সাথে তুলনা করব। ঠিক আছে, স্থির তড়িৎ মানে আধান স্থির অবস্থায় আছে, চলো তড়িৎ মানে আধান গতিশীল। এই যে প্রথম চ্যাপ্টার আমরা পড়বো, দেখবে এই যে প্রথম 4টা চ্যাপ্টার রয়েছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারকত্ব, এটা দেখবে স্থির তড়িতের অংশ। মানে 4টা চ্যাপ্টারে আধান কি অবস্থা থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, চলতড়িৎ যখন কারেন্ট তারের মধ্যে যাচ্ছে, আধান গতিশীল হয়েছে। তো কি হয়, যখন দুটো বস্তুর মধ্যে পরস্পর ঘর্ষণ হয় তখন একটা বস্তু ধনাত্মক হয় আর একটা বস্তু ঋণাত্মক হয়। এই যে ঘটনা, এটাই হচ্ছে স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ। দুটি বস্তুর ঘর্ষণের ফলে বস্তু দুটির বিপরীতধর্মী আধানে আহিত হওয়ার ঘটনাকে স্থির তড়িৎ বলা হয়। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এখান থেকে যে এমসিকিউগুলো আছে আগে দেখে নাও, এই ঘটনাটা তোমাকে আগে জানতে হবে। দেখো, কাঁচ আর রেশমের যদি ঘর্ষণ হয় তাহলে কাঁচ ধনাত্মক আধানে আহিত হয়, রেশম ঋণাত্মক। এর মানে কি বলো? এর মানে কাঁচ থেকে ইলেকট্রন রেশমে গিয়েছে, হ্যাঁ কি না? তবেই তো কাঁচ প্লাস আর রেশম মাইনাস। এই ঘটনাটাও কিন্তু মনে রাখতে হবে, প্লাস মাইনাস মানে যে কাঁচ থেকে ইলেকট্রন রেশমে গিয়েছে। একই রকম কাঁচ আর পশমের যদি ঘর্ষণ হয় তাহলে কাঁচ নেগেটিভ, মানে কি পশম থেকে ইলেকট্রন এসেছে কোথায় বলো, কাঁচে এসেছে। তো এগুলো এমসিকিউ আসে একদম ডিরেক্ট, আমি এখানে হয়তো বলে দিচ্ছি, আগে দেখে নিই এমসিকিউ লিখেছি না ডিরেক্ট বলে দিয়েছি। আচ্ছা, যেমন একটা এখানে বলছি ব্যাখ্যা করে দিচ্ছি। এবোনাইট দণ্ডর পশমকে যদি করো তাহলে এবোনাইট দণ্ড ঋণাত্মক, মানে কি এবোনাইটে ইলেকট্রন আসে, এটা হচ্ছে এর মানে। এবার তুমি বলো এখান থেকে এই কোয়েশ্চেনটা দেখো, একটি কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচ দণ্ডে প্রোটন যুক্ত হয়, কাঁচ দণ্ড থেকে প্রোটন বেরিয়ে যায়, কাঁচ দণ্ডে ইলেকট্রন যুক্ত হয়। প্রথমত প্রোটনের সাথে আহিত হওয়ার কোনো সম্পর্ক নেই, তাহলে প্রোটন যেগুলো আছে ওগুলো বাদ, কারণ প্লাস মাইনাস কার জন্য হয়, ইলেকট্রনের জন্য হয়, হ্যাঁ কি না? তো দেখো বলছে একটি কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘষেছি, বলো কাঁচ দণ্ড রেশম, কাঁচ দণ্ড রেশম, তাহলে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে, কাঁচ থেকে রেশমে যাবে। তাহলে উত্তর হবে কাঁচ থেকে রেশমে, কাঁচ দণ্ড থেকে কাঁচ দণ্ডে যুক্ত হয়, কাঁচ দণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, অপশন ডি সঠিক। বুঝতে পারলাম কি পারলাম না দেখে নাও, কাঁচ দণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে এমসিকিউ চাইতে পারি। আমি শুধুমাত্র তোমাকে টাইপটা বলে দিলাম, তোমার যদি এই 3টে বিষয় মুখস্থ থাকে তাহলে তুমি এখান থেকে যে কোনো কোয়েশ্চেন করতে পারবে। বুঝতে পারলাম কি পারলাম না? এবার এই যে ঘর্ষণ তড়িৎ বিষয়টা, এর কিছু প্র্যাকটিক্যাল বিষয় আমি তোমাদের বলি। যেমন দেখবে ছোটবেলায় চিরুনি বা স্কেল, একটু মনে করার চেষ্টা করো, চিরুনি বা স্কেল কি করতাম, মাথায় চুল দিয়ে ঘষতাম। তো চুলে আর চিরুনির সাথে ঘর্ষণে কি হতো, তারপরে আমরা কি করতাম, ছোট ছোট কাগজের টুকরো কাছে নিয়ে যেতাম, তো কাগজের টুকরোগুলো কি হয়ে যেত, অ্যাট্রাক্ট হয়ে যেত, হ্যাঁ কিনা? তো এটা কিসের জন্য ঘটে, এই যে ঘর্ষণ তড়িৎ বা স্থির তড়িৎ এর জন্যই ঘটে। ঠিক আছে, এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি কেন হয়, এক্ষুনি আমরা চলে আসছি। হয়েছে? নেক্সট, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষলে সেটি 4.8 10⁻⁷ ঋণাত্মক আধান লাভ করে। বুঝতে পারছো, নেগেটিভ মানে ইলেকট্রন এসেছে। হয়েছে? পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন পলিথিনের টুকরে স্থানান্তরিত হয়। আবার ভালো করে দেখো, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষলাম, তাহলে সেটি এত ঋণাত্মক আধান লাভ করে, কে কত সংখ্যক ইলেকট্রন, পলিথিনের টুকরোটা। তো কোয়েশ্চেন হচ্ছে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন গিয়েছে, তবে তো নেগেটিভ হবে। তো বলো, তোমরাই বলো এটা কি হবে, এন সমান কি Q/E। তো কিউ কত 4.8 10⁻⁷, ই এর ভ্যালু কত 1.6 10⁻⁻ কত 90, তাহলে 3 × 48 3 আর 10⁻কত 12, এটা হবে আনসার। এত সংখ্যক ইলেকট্রন গিয়েছে। এবার এর সাথে আর একটা কোয়েশ্চেন আছে, দেখো পশম থেকে পলিথিনে কি পরিমাণ ভর স্থানান্তরিত হয়। শোনো, ধরে নাও এটা পলিথিন, এটা পশম, বোঝার চেষ্টা করিও। ঠিক আছে, কোথায় কোথায় আছে, পশম থেকে পলিথিনে, তাই তো, এটা পশম এটা পলিথিন, ঠিক আছে তাই তো। তো কি হয়েছে এখানে, এখানে যেটা হয়েছে পশম থেকে পলিথিনে ইলেকট্রন গিয়েছে, হয়েছে। তো একটা জিনিস আমাকে বলো,
যদি পশম থেকে ইলেকট্রন পলিথিনে যায় তাহলে পশম কিছুটা হালকা হয়ে যাবে আর পলিথিন কিছুটা ভারী হয়ে যাবে। আচ্ছা, কতটা হালকা ভারী হবে বলো? এক্সাম্পল, যদি একটা ইলেকট্রন যেত তাহলে একটা ইলেকট্রনের ভরের সমান ভারী হতো। যদি দুটো ইলেকট্রন যেত দুটো ইলেকট্রনের ভরের সমান ভারী যেত। যদি এনটা ইলেকট্রন যেত তাহলে এনটা ইলেকট্রনের সমান যে ভর সেই পরিমাণ ভর বাড়তো, হ্যাঁ কি না? তাহলে আমি কি করতে পারি যে কতটা ভর কমছে বা বাড়ছে? পলিথিনে বাড়ছে, পশমে কমছে, তাহলে কি করব? কতগুলো ইলেকট্রন গিয়েছে ইনটু একটা ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে কতটা ভর স্থানান্তরিত হয় এটা হচ্ছে এর ফর্মুলা, লিখে রাখবা। এটা কি? স্থানান্তরিত ভর। আমি লিখে দিচ্ছি, এন ডেল্টা এম সমান এন ইন্টু মাস অফ ইলেকট্রন। এটা কত? এটা কখন যে কতটা ভর বাড়লো কমলো, বা সহজ ভাষায় স্থানান্তরিত ভর লিখে দিচ্ছি। স্থানান্তরিত ভর, যে কতটা ভর স্থানান্তরিত হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এনটা কি? ইলেকট্রন সংখ্যা হয়েছে। মাস, এটা কি? ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ঠিক আছে? এর মান মুখস্থ রাখিও, এর মান হয় 9.1 10⁻³ কেজি। এটা যেন মুখস্থ থাকে। এবার অনেক সময় কোয়েশ্চেনে বলে দেয়, তো যেটা বলবে সেটাই ধরবা, কিন্তু এটা হচ্ছে, এটাই অ্যাপ্রক্স ধরা হয়। হয়েছে? তো চলো করা যাক। তাহলে কতটা ভর স্থানান্তরিত হবে এবার নিজে থেকেই বলা যাক। তাহলে কতটা হতে পারে বলো? কতগুলো ইলেকট্রন গিয়েছে? 3 × 10⁻12। আর একটা ইলেকট্রনের ভর কত? 9.1 10⁻³ তাহলে কত আসবে? 3 × 9 = 27, 3 × 1 = 3 ইন্টু 12 থেকে 31 বাদ, মানে 10⁻⁻19 কেজি। এটা হবে আনসার। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে? তো এক কথায় যদি বলে যে কতটা ভর বাড়বে কমবে স্থানান্তরিত হবে, তাহলে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এন যা পেলাম সেটাকে একটা ইলেকট্রনের ভর দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস এটাই হচ্ছে কাজ। ঠিক আছে? সুতরাং একটা জিনিস বুঝতে পারলাম, সেটা কি? এই যে ঘর্ষণ তড়িৎ বা স্থির তড়িতের ফলে কোনো বস্তুর ভর বাড়তেও পারে বা কোনো বস্তুর ভর কমতেও পারে, এটা যেন মাথায় থাকে। নেক্সট, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র। এটুকু আমাদের জানাই আছে, যে কোনো সংরক্ষণ সূত্র মানেই হচ্ছে সেই জিনিসটা অপরিবর্তিত থাকবে। সুতরাং এখানে মোট আধান কিউটা কি অবস্থায় থাকবে? ধ্রুবক থাকবে, পরিবর্তন হবে না। কার জন্য? কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থা। মানে জিনিসটা চলে একটু আমরা বুঝে নিই। বিচ্ছিন্ন বস্তু সংস্থা মানে, মনে করো এখানে দুটো বস্তু আছে, বিচ্ছিন্ন মানে কি? এর আশেপাশে আর কিচ্ছুই নেই, শুধু এই দুটো বস্তু। এটা হচ্ছে বিচ্ছিন্নর মানে, আশেপাশে কোনো কিচ্ছুই নেই, দূর দূর পর্যন্ত কোনো কিছু নেই। হয়েছে? এবার এদের যে মোট আধান হবে সেটা সব সময় কি থাকবে? ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে মূল কথা। তো এক্সাম্পল একটু বলি। ধরে নাও এর আধান +5 কুলম, এর আধান +2 কুলম। এক্সাম্পল, কিছুক্ষণ পর দেখা গেল সে, যাই হোক এদের মধ্যে যা হওয়া রয়েছে আমার জেনে লাভ নেই, এর আধান হয়ে গেল +1 কুলম। তাহলে এর আধান কত হবে বলো? তো টোটাল আধান কত ছিল? 7, তার মধ্যে এটা +1, তার মানে এটা অবশ্যই +6 কুলম হবে। মাথায় ঢুকলো কি ঢুকলো না? এটা হচ্ছে এর মানে। বা আর একটা জিনিস দেখো, মনে করো এক্সাম্পল এটা হচ্ছে হয়ে গেল -2 কুলম, তাহলে এটা কত হবে বলো? এই একই উদাহরণ, তাহলে 5 2 7 ছিল, তার মধ্যে -2, তাহলে +9 হবে, তাহলে +9 কুলম। তো এক কথায় মোট আধানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এইটুকু যেন মাথায় থাকে, এটা পরিবর্তন হবে না। এই কোয়েশ্চেনটা যেমন করার চেষ্টা করো দেখি। 3টি সদৃশ গোলকের আধান যথাক্রমে +3e, +5e, -3e। গোলক 3টি পরস্পরের সংস্পর্শে আনা হলো, পরস্পরকে স্পর্শ করলো, এর ফলে কি হবে? আধানের স্থানান্তর হবে। তো বলছে এখন গোলক 3টির আধান হওয়া সম্ভব অপশন দিয়ে দিয়েছে, কোন অপশনটা সঠিক? কোয়েশ্চেন বুঝতে পেরেছি? 3টে গোলক ছিল, স্পর্শ করলো, আধানের ট্রান্সফার হলো, এখন কোনটা আধান হওয়া সম্ভব বলো, কোনটা হবে? সিম্পল ইউজ করব আধানের সংরক্ষণ। আগে কত ছিল? +3, +5, +8, -3, মানে শুধু +5।
তাহলে পরেও +5, যোগ করো কোনটা +5, +5 +5 10 -6, এটা হবে না। 6 6 12, 12 থেকে 7 বাদ 5, এটাই তো হবে। +4, এটা কত +12 হয়ে যাচ্ছে। তুমি মানে বলে দিচ্ছি, এটা তো হয়ে গেছে, তো জাস্ট বলে দিচ্ছি। 12 থেকে 8 বাদ 5 7, 12 থেকে 8 বাদ 4, এটাও হবে না, তাহলে এটা হবে আনসার। তাহলে বুঝতে পারলাম বিষয়টা কি করে হলো। সুতরাং আমাকে টোটাল আধানটা কি করতে হলো এখানে বলো, সমান করতে হলো। এটা হচ্ছে বিষয়, যে আমার আগে 5 ছিল, পরেও 5 হবে। তাহলে 6 6 12, 12 থেকে 7 বাদ 5, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তড়িদাবেশ। তড়িদাবেশ বিষয়টা কি চলো একটু বুঝে নেওয়া যাক। তড়িদাবেশ ইংলিশ টার্ম ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। এর মানে সহজ ভাষায় দেখো, ধরে নাও এটা একটা আহিত বস্তু, ধরে নাও প্লাস আধানে আহিত, ধরে নিলাম, হয়েছে। এবার কি করলাম, এর পাশে আর একটা বস্তুকে নিয়ে এলাম। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বস্তুটা পরিবাহীও হতে পারে বা অন্তরকও হতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিবাহী যারা তড়িৎ পরিবহন করে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, বা কি হতে পারে অন্তরক, এই দুটোর মধ্যে যা ইচ্ছা তাই হতে পারে। দুটোর ক্ষেত্রে আবেশ ঘটে, কিন্তু ঘটার পদ্ধতিটা আলাদা, সেই জিনিসটা আমরা এক্সপ্লেন করব, ঠিক আছে। তো একটা আহিত বস্তু, সে ধনাত্মক ঋণাত্মক যা ধরবা ধরো, আমি ধনাত্মক ধরলাম। এর পাশে আমি কি করলাম, একটা বস্তুকে নিয়ে এলাম। সে বস্তুটা কি পরিবাহীও হতে পারে বা কি বললাম অন্তরকও হতে পারে। পরিবাহী মানে কি, তড়িৎ পরিবহন করবে। অন্তরক মানে কি, তড়িৎ পরিবহন করবে না। পরিবাহী মানে কি, অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। অন্তরক মানে কি, মুক্ত ইলেকট্রন নেই। হয়েছে। আচ্ছা, এবার একটা বিষয় দেখো, সেটা হচ্ছে আমরা প্রথমে পরিবাহী ধরলাম, তারপর আমি তোমাকে অন্তরকটাও বোঝাচ্ছি। ধরে নাও বস্তুটা পরিবাহী, তো পরিবাহীতে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রন মানে সহজ ভাষায় বলি, এটা মনে করো পরমাণু, পরমাণুর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। তো যে সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনটা থাকে, তার ওপর আকর্ষণ ক্ষমতা তুলনামূলক খুব কম হয়। এদের এই যে এই ইলেকট্রনকে যত স্পিডে মানে যতটা অ্যাট্রাক্ট করে থাকবে, এই ইলেকট্রনকে যতটা অ্যাট্রাকশন ফোর্স দিয়ে ধরে রাখতে পারবে, একে কিন্তু ততটা যাবে না। আমরা কুলম ফোর্স জানি, যে যত দূর যায় আকর্ষণ ততটা কি হয়, দুর্বল হয়। তো সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনগুলোর ওপর নিউক্লিয়াসের প্রায় আকর্ষণ থাকে না বললেই চলে। তো কি হয়, সেই ইলেকট্রনগুলো চাইলে অনায়াসেই পরমাণু থেকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। এবং সেই ইলেকট্রনগুলো কি করতে পারে, এক পরমাণু থেকে আরেক পরমাণুতে লাফিয়ে বেড়াতে পারে, মানে এক কথায় পুরো পরিবাহীর মধ্যে বিচরণ করে বেড়াতে পারে। বুঝতে পারলাম। মনে করে এটা একটা পরিবাহী, তো পরিবাহীর মধ্যে ইলেকট্রনটা কি সব জায়গায় বিচরণ করে বেড়াতে পারে, এই হচ্ছে মূল কথা। যেহেতু এই ইলেকট্রনটার ওপর নিউক্লিয়াসের সেরকম প্রভাব নেই বললেই চলে, একদম নেগলিজিবল। বুঝতে পারলাম। তো এই অনায়াসে কি করতে পারে, এক পরমাণু থেকে আরেক পরমাণু লাফিয়ে বেড়াতে পারে, মানে এক কথায় মুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তার মানে এই নয় যে পৃষ্ঠ ছেড়ে পালিয়ে যাবে, সেটা নয়, এই পরিবাহীর মধ্যেই ঘুরে বেড়াবে, ঠিক আছে। আচ্ছা, আর অন্তরক এগুলো থাকে না। এবার এক্ষুনি কি বলা হলো, তাহলে মুক্ত ইলেকট্রন বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার এই যে ইলেকট্রন পুরো পদার্থের মধ্যে আছে, আর পরিবাহী মানে কি, অসংখ্য মুক্ত ইলেকট্রন। পরিবাহী মানে অসংখ্য মুক্ত ইলেকট্রন, মনে রাখবো, ওই জন্যই তো তড়িৎ পরিবহন করতে পারে। তো ইলেকট্রন নিজে কি বলো, নেগেটিভ। এ পাশে কি আছে, পজিটিভ। তো সমস্ত ইলেকট্রনগুলো এখানে এসে ভিড় করবে। তো এ পাশে যদি সব ইলেকট্রন চলে আসে, এখানে ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। তো যে নেগেটিভ চার্জ এই পাশে বেশি জমা হয়ে যাবে, আর এই পাশ থেকে ফিরে আসছে, এই পাশটা পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ কি না। যে সব ইলেকট্রনগুলো এই পাশে চলে এলো, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেল, মানে এই পাশটা আলটিমেটলি একটা নেগেটিভে পরিণত হলো, এই পাশটা পজিটিভ। এটাই হচ্ছে আবেশ। এর যদি উল্টো ঘটনা ঘটতো, মানে দেখে নাও, যদি এরকম হতো, এটা মনে করো বস্তুটা মনে করো ছিল নেগেটিভ, তাহলে তুমি বলো এবার কি হবে। আশা করছি বলতে আর কোনো সমস্যা হবে না, নেগেটিভ। তো ইলেকট্রনগুলো নিজে নেগেটিভ, নেগেটিভ দ্বারা বিকর্ষিত হয়ে যাবে, সব এ পাশে চলে আসবে, ফলে এ পাশটা নেগেটিভ হয়ে যাবে, এ পাশটা পজিটিভ হয়ে যাবে। এই যে ঘটনা, একেই বলা হয় আবেশ। মাথায় ঢুকলো কি ঢুকলো না, যে কোনো আহিত বস্তুকে একটা, এটা কিন্তু অনাহিত বস্তু, এটা কি ছিল, অনাহিত বস্তু, আর এটা কি বস্তু, আহিত।
আহিত মানে ধনাত্মক বা ঋণাত্মক আধানগ্রস্ত। তো আহিতর পাশে অনাহিত বস্তু নিয়ে আসো, সে অন্তরক হোক পরিবাহী হোক, তার নিকট প্রান্তে বিপরীত আধান আর দূর প্রান্তে সম আধানে আহিত হয়। এই যে ঘটনা একেই বলা হয় আবেশ। বুঝতে পারলাম? এই দুটোর মধ্যে আরেকটা ওয়ার্ড একটু মনে রাখবা, সেটা কি, এই যে আধানটা যেটা কাছে থাকবে, কাছে, এটাকে বদ্ধ আধান বলা হয়, আর যে দূরে থাকবে এটাকে বলা হয় মুক্ত আধান। বুঝতে পারলাম কি পারলাম না? এবার বদ্ধ কেন বুঝতেই পারছো, পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে ধরে রাখবে, নেগেটিভ অ্যাট্রাক্ট করে ধরে রাখবে, কিন্তু পজিটিভকে বিকর্ষণ করবে, নেগেটিভ বিকর্ষণ করবে, দূরে কি করতে চাইবে, ধাক্কা দিতে চাইবে। তো এরা মুক্ত আধান এদেরকে বলা হয়, এদের ওপর এরা আরও চাইছে দূরে চলে যাক, বদ্ধ এদেরকে শক্ত করে ধরে রেখেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার তুমি বলবে, আপনি বললেন যে এটা তো পরিবাহীর ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, অন্তরকে তো মুক্ত ইলেকট্রনই নেই, তাহলে কি করে হবে? অন্তরকেও হয়, কিন্তু বিষয়টা এইরকম হয় না, অন্যরকমভাবে হয়। আমি একদম সহজভাবে জিনিসটা জাস্ট একবার বলে দিই। ঠিক আছে, দেখো এটা একটা, একটু বড় করে আঁকি তাহলে বুঝতে পারবো জিনিসটা। এটা একটা কি বলতো, চলো দুটো চিত্র আঁকতে হবে। এটা একটা অন্তরক। তো অন্তরকে মুক্ত ইলেকট্রন নেই বললেই চলে। ঠিক আছে, যেটা বলা হলো। এইগুলো মনে করো পরমাণু, এগুলো পরমাণু। ঠিক আছে, বেশি আঁকছি না, আমি দুটোই আঁকছি, দেখেন এগুলো সব পরমাণু। তো পরমাণুর কি প্লাস কোথায় থাকে? নিউক্লিয়াসে। আর সব ইলেকট্রনগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তো তাদের লব্ধিটাকেও কোথায় ভাবতে পারি? মিডিলে ভাবতে পারি। তোমাদের মনে আছে ক্লাস ইটা মনে করার চেষ্টা করো, এটা প্লাস। তোমরা একটু ক্লাস 11 একটা ভর কেন্দ্র, যে কোনো বস্তুর টোটাল ভরকে যে পয়েন্টে ভাবতে পারি সেটা ভর কেন্দ্র। তো ইলেকট্রনগুলো এর চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এ পাশে ও পাশে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তো লব্ধি কোথায় ভাবতে পারি? মিডিলে, হ্যাঁ কি না? তো এই জিনিসটাই আমি এইভাবেই চিত্রটা আঁকছি, যে প্লাস তো নিউক্লিয়াসে, মাইনাসটাও লব্ধিটা মিডিলে আছে, প্লাস মাইনাস মিডিলে, প্লাস মাইনাস লব্ধিটা আঁকছি, এরকম করে ভাবো। ঠিক আছে, এবার হবেটা কি দেখো, শুধু ঘটনাটা বুঝিও তাহলেই হবে। এবার আমি কি করলাম দেখো, তাহলে বুঝতে পারলাম জিনিসটা কি ডিফারেন্স হচ্ছে। এবার যে জিনিসটা আমি এখন করব সেটা হচ্ছে, এই যে ইলেকট্রনগুলো এঁকেছি, সরি কুইগুলো এঁকেছি, পরমাণুগুলো, আমি এ পাশে কি নিয়ে এলাম বলো তো? এ পাশে একটা ধনাত্মক আধান আহিত বস্তু নিয়ে এলাম। এবার কি হবে শোনো, যেহেতু ধনাত্মক আধানে আহিত, ঠিক আছে, তো পরমাণুতে ইলেকট্রনগুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে, তো এ পাশে যদি আমি পজিটিভ নিয়ে চলে আসি, তো সব ইলেকট্রনগুলো কোন দিকে আসার চেষ্টা করবে? এ পাশে আসার চেষ্টা করবে। মানে চিত্রটা এই রকম একটু দেখাবে, যদি আমি একটু আঁকি বিষয়টা বুঝতে পারবা। মানে নিউক্লিয়াস তো এখানে আর যা আছে আছে, একটু আলাদা অন্য একটা, নিউক্লিয়াস তো এখানে যা আছে আছে, এইরকম টাইপসের একটা বিষয় ঘটবে দেখো। মানে সব ইলেকট্রনগুলো কোন দিকে চলে আসবে বলো তো? বাম পাশে। কেন? কারণ এখানে আমি একটা পজিটিভ জিনিস নিয়ে এসেছি, তো ইলেকট্রন কি হয়? পজিটিভ দ্বারা আকর্ষিত হয়, তো বেশিরভাগ ইলেকট্রনগুলো এ পাশে চলে আসবে। হয়েছে, সব ইলেকট্রনগুলো এ পাশে চলে আসবে, অ্যাট্রাক্ট হবে। তো এ পাশে যদি অ্যাট্রাক্ট হয়ে যায়, দেখো তো প্লাস মাইনাসের সেন্টার কিন্তু এখন আর একই পয়েন্টে থাকলো না, মাইনাসের সেন্টার এ পাশে চলে এলো, আর প্লাসের সেন্টার তো এখানে আছে, তাহলে আলাদা হয়ে গেল। ওই জিনিসটাই হবে এখানে, দেখো সব সেন্টারগুলো আলাদা হয়ে যায়, মানে সামথিং এরকম, এ পাশে মাইনাস, এ পাশে প্লাস, এ পাশে মাইনাস, এ পাশে প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, সেন্টারগুলো আলাদা হয়ে যায়। বুঝতে পারলাম? এবার দেখো লেফট সাইডে কি পড়ে থাকলো বলো, আমি শুধু একটা এখানে আঁকছি, বলো লেফট সাইডে কি পড়ে থাকলো, আমি যে কোনো একটা লেফট সাইডে কি পড়ে থাকলো, এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস। ঠিক আছে, দেখো মাইনাস 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 পড়ে আছে, আর এইগুলো কাছাকাছি, এগুলোকে ক্যান্সেল আউট করে দাও, কাছাকাছি আছে এগুলো ক্যান্সেল আউট, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ক্যান্সেল। আবার রাইট সাইডে কি আছে? পজিটিভ পজিটিভ পজিটিভ। তো দেখো এখানেও কিন্তু আবেশ ঘটলো, ঠিক আছে, এখানেও আবেশ ঘটলো, কিন্তু আবেশ ঘটার ধরনটা আলাদা। বুঝতে পারলাম? ধরনটা আলাদা, কিন্তু আবেশ ঘটবে, সে অন্তরক হোক বা পরিবাহী হোক। পরিবাহীতে বোঝানো খুবই ইজি, ইলেকট্রন চলে গেল, ঝামেলা শেষ। অন্তরকে জাস্ট কিছুই না, ইলেকট্রনগুলো শুধু এক পাশে চলে আসে, এটুকুই ডিফারেন্স। ফলে প্লাস মাইনাসের যে কেন্দ্রটা সেটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এগুলো এগুলো এক্সপ্লেন করছি। একটি আহিত বস্তুর কাছে একটি অনাহিত বস্তু আনলে অনাহিত বস্তুটি আকৃষ্ট হয় কেন? তুমি দেখো, আহিত বস্তু অনাহিত বস্তু, প্লাস মাইনাস প্লাস, প্লাস
মাইনাস কে আকর্ষণ করবে, প্লাস প্লাস কে বিকর্ষণ করবে। এ কাছে আছে, আকর্ষণ বেশি হবে। সুতরাং একটা আহিত বস্তুকে অনাহিত বস্তুর পাশে নিয়ে আসলে, বা উল্টো ভাষায় অনাহিত বস্তুকে আহিত বস্তুর পাশে নিয়ে আসলে বস্তুটা কি হয়, আহিত বস্তু দ্বারা আকর্ষিত হয়। রিজনটা বুঝতে পারলাম, কারণ প্লাস যেহেতু বিপরীতটা কাছে আছে, আকর্ষণটা বেশি হবে, ওটাই লেখা আছে। তাহলে কারণটা বুঝতে পারলাম প্রথমটা। নেক্সট কি বলছে দেখো, আকর্ষণের আগে আবেশ হয়। আগে তুমি বলো, আগে মাইনাস প্লাস সৃষ্টি হবে, তারপর তো আকর্ষণ আসবে না? আগে আকর্ষণ চলে আসবে, আকর্ষণ আসছে কোথা থেকে? মাইনাস প্লাস থেকে তো আসছে। তো মাইনাস প্লাস কখন হয়? আবেশ ঘটলে তবেই তো হবে। সুতরাং আগে আবেশ, তারপরে আকর্ষণ, এই জিনিসটা এক্সপ্লেন করা বলা হলো। নেক্সট দেখো, বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। এই জিনিসটা চলে একটু ব্যাখ্যা করে দিই। আমাকে একটা জিনিস তোমরা বলার চেষ্টা করো, সেটা কি? ধরে নাও, এই জায়গাটা বুঝিও কিন্তু আমি কি বলতে চাইছি। ধরে নাও এটা ধনাত্মক আধানে আহিত বস্তু, এটা অনাহিত বস্তু, এটা ধনাত্মক আধানে বস্তু, এটা আহিত বস্তু, ঠিক আছে? এটা মাইনাস আর এটা অনাহিত। তুমি বলো প্লাস মাইনাসকে আকর্ষণ করবে হ্যাঁ কিনা? এটা 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 আহিত বস্তু নেগেটিভ আধানে, তাহলে আকর্ষণ করবে হ্যাঁ কিনা? আকর্ষণ করবে। আর যদি প্লাস অনাহিত বস্তুর পাশে আসে, বুঝতে পারলাম? আমি একটু লিখে দিই তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আহিত বস্তু আর এটা কি অনাহিত বস্তু। তো অনাহিত বস্তুতে কি সৃষ্টি হয় বলো? আবেশ। তাহলে এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, তাহলে অ্যাট্রাক্ট হবে কি হবে না? তাহলে এটাও অনাহিত অ্যাট্রাক্ট হলো, আহিত অ্যাট্রাক্ট হলো। তো আকর্ষণ থেকে আমি বলতে পারবো যে বস্তুটা আহিত কি আহিত নয়? বলতে পারবো না, কারণ আহিত আকর্ষিত হয়, অনাহিত আকর্ষিত হয়। কিন্তু এটা প্লাস, এটাও প্লাস, কি হবে এবার? বিকর্ষণ হবে। তো একমাত্র বিকর্ষণ হলেই আমরা বলতে পারবো যে এই বস্তুটা হচ্ছে অনাহিত, যেটাকে বস্তুটাকে কাছে নিয়ে আসছি। আরো একবার রিপিট করি, আমার এটা জানা আছে প্লাস, আমি যেটাকে নিয়ে এলাম এটা আমি জানি না কি, তো আমি নিয়ে এলাম, দেখছি আকর্ষণ হচ্ছে, তাহলে আমি বলতে পারবো না অনাহিত না আহিত, কারণ দুই ক্ষেত্রে আকর্ষণ হয়। কিন্তু আমি নিয়ে এলাম, দেখছি বিকর্ষণ হচ্ছে, তাহলে আহিত হতেই হবে, কারণ বিকর্ষণ তখনই হয় যখন সম প্রকৃতির হয়, তাছাড়া বিকর্ষণ হবে না। ওই জন্য বলছে বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। এটা যে আহিত, এটা কে প্রমাণ করে? বিকর্ষণ, আকর্ষণ প্রমাণ করে না, কারণ আকর্ষণ দুটোর ক্ষেত্রে হয়। আর একটা এক্ষুনি বললাম, আবেশ পরিবাহী অন্তরক উভয় সৃষ্টি হয়। মাথায় ঢুকেছে? নেক্সট, আচ্ছা এই জিনিসটা দেখো, কোয়েশ্চেনটা পড়া যাক, কি বলছে দেখো তো। দুটি অসম আধানের আহিত পরিবাহী গোলক পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। দেখো আকর্ষণ করছে মানে কি বোঝার চেষ্টা করবা? দুটি অসম আধানে আহিত, দুটোই আহিত কিন্তু, তাহলে আকর্ষণ মানে একটা প্লাস আর একটা মাইনাস। অসম মানে কি? অসম আধানে মানে কি? এ বেশি এ কম, সমান সমান নয়। তো যে কোনো একটা বেশি কম ধরে নাও, চলো এটাকে প্লাস 10 কুলম ধরে নিলাম এক্সাম্পল, এটাকে যেহেতু মাইনাস হবে -3 কুলম ধরে নিলাম। 3 নয়, একটু কম ধর, কিছু একটা এমন একটা ধরছে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। কত ধরবো? আচ্ছা ঠিক আছে, ধরো তো, যা ইচ্ছে তাই, 4 কুলম ধরে নিলাম, সে যা ইচ্ছে তাই একটা ধরলাম, হয়েছে? আচ্ছা, আকর্ষণ করে যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় এবং তাদেরকে একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে গোলক দুটি পরস্পরকে, আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বুঝিও। দেখো একটা বেশি একটা কম, যে স্পর্শ করালাম দিয়ে আবার দূরে দূরে নিয়ে চলে গেলাম, যেমন ছিল তেমন জায়গায় নিয়ে গেলাম। আর তুমি আমাকে বলবা স্পর্শ করলে মনে রাখবা আধানের আদান প্রদান হয়, যখনই টাচ করবে আধানের আদান প্রদান হবে, হয়েছে? আচ্ছা, বেশি থেকে কমের দিকে আধান যাবে। তুমি বলো এটা 10, এটা -4, হয়েছে? একটু ভেবে দেখো, 10 থেকে আধান মনে করো 4 গেল, তো 10 থেকে আধান যদি 4 যায় তাহলে কত হয়ে যাবে? 0। দেখো 4 চলে গেল, তাহলে 0 হবে, আর এর কত? 6। এখনো তো অসম হয়ে আছে, হ্যাঁ কি না? আমরা আধান সবসময় উচ্চ থেকে নিম্ন হবে, প্লাস আধান উচ্চ থেকে নিম্নে যায়, এটুকু সবসময় মনে রাখবো, ঠিক আছে? উচ্চ থেকে নিম্নে। এবার শোনো, এটা থেকে এটা গেল 0, এ 6 আছে, তাহলে আরও 3 দিবে। আমরা ধরছি যে এই যে বস্তু দুটোর প্রকৃতি সেম ধরে নিলাম, সে বিভিন্ন রকম ঘটনা হতে পারে, আমরা সেম ধরলাম, তাহলে এটা +3 কুলম হয়ে গেল, এটাও +3 কুলম হয়ে গেল, সমান হতে পারে কোনো মানে নেই। আমি এক্সাম্পল নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য যে আমরা দুটো বস্তুকে সেম ধরে নিলাম। তো বুঝতে পারলাম কি হলো, 10 থেকে 4 দিলাম, তাহলে তো মাইনাস আর প্লাস 0, আর 6 হয়ে গেল, তবুও কিন্তু থামবে না। 6 থেকে আরও 3 গেল, দিয়ে থামলো। এবার যে 3ই যায় 3 হবে কোনো মানে না, কারণ এটা নির্ভর করছে এই দুটো বস্তুর ওপর। আমরা একই ধরে নিলাম, বস্তু দুটো সেম। এবার তুমি আমাকে বলো
+10 -4 পরস্পরকে কি করছিল বলো? পরস্পরকে আকর্ষণ করছিল। প্রথমে আকর্ষণ বলেছে তো, হ্যাঁ। +3 কি করবে? বিকর্ষণ। তাহলে উত্তর বিকর্ষণই হবে। আমি নেগেটিভ দিয়েও তোমাকে বোঝাচ্ছি, এর উল্টো ঘটনা দিয়েও বোঝাচ্ছি। কিন্তু আকর্ষণ বেশি না কম? তোমরা এটা ইসে পড়েছো ক্লাস 10-এ, জানো যে কুলম্বের সূত্রে কি হয়, F সমানুপাতিক Q1 Q2 হয়, মানে আধানের গুণফলের সমানুপাতিক। এটা কিন্তু জানা আছে যে দুটি আধানের গুণফলের সমানুপাতিক। তো এখানে গুণফল করো তো, 10 আর 4 40, 3 3 9, তাহলে গুণফল কমে গেছে মানে বল কমে গেছে, তাহলে বিকর্ষণ হবে কম হবে, কম বল দ্বারা বিকর্ষণ করে। চলো এটা উল্টো ঘটনা দেখাচ্ছি, এটা মাইনাসটা বেশি নাও। তুমি বলো স্যার আপনি প্লাস বেশি নিয়েছেন, চলো মাইনাস বেশি নাও, বা উল্টো পাল্টা একটা ঘটনা নাও। চলো একটু ছোট করে আঁকি। নাও এটা ধরলাম -20 কুলম্ব, আর এটা ধরলাম +5 কুলম্ব। যা যা ধরবে ধরো, যা 15 ধরো না, কি যায় আসে, চলো 15 ধরলাম, হয়েছে? তুমি বলো 15 15 চলে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে? -15 চলে গেল, বা প্লাস যা ভাববে ভাবো, এই পাশ ও পাশ, -15 চলে গেল, 0। এখানে -5 পড়ে আছে, মানে বোঝাচ্ছে দেখো, এই -5 এ 0 হয়ে গেল, কারণ 15 চলে গেল, -5। তাহলে আবার, তাহলে এটাও 2.5, এটাও 2.5, হ্যাঁ কিনা? দুটোই কি মাইনাস, কিন্তু তো মাইনাস মাইনাস কিন্তু বিকর্ষণ করবে। এখন দেখো এখনকার গুণফল আর আগেকার গুণফল একই, আগেকার গুণফল বেশি, এখনকার গুণফল কম, যেভাবে ভাববা জিনিস সেম, বুঝতে পারলাম? নেক্সট, তড়িৎ পর্দা। এক্ষুনি কি বলা হলো দেখো, এক্ষুনি কি বলা হলো যে একটা আহিত বস্তুকে তুমি যদি পাশে নিয়ে আসো আবেশ সৃষ্টি হয়, আমরা এক্ষুনি জানলাম, ঠিক আছে? চলো এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা একটা আহিত বস্তু, প্লাস আধানে আহিত, আমি যদি আরেকটা বস্তুকে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস সৃষ্টি হয়, মানে এক কথায় এর প্রভাব বিস্তার করতে পারে, এটাই তো মানে আবেশ মানে। তো বলছে তড়িৎ পর্দা এমন একটা সিস্টেম যে আধান তুমি যতই নিয়ে আসো এর ওপর কিছু প্রভাবই পড়বে না। এটা বস্তু তো, আধান নিয়ে এসো, এর কিচ্ছু যায় আসে না। তো যে ব্যবস্থা দ্বারা এই জিনিসটা করা হয় সেই ব্যবস্থাটাকে তড়িৎ পর্দা বলা হয়। যে অন্য কোনো আধান নিয়ে এসো কিন্তু এই বস্তুর ওপর তার প্রভাব কোনো পড়বে না। যখন কোনো স্থানকে এমন কোনো ব্যবস্থা দ্বারা পৃথক করে রাখা হয় যে বাইরের কোনো আধান ওই স্থানে তার প্রভাব বিস্তার করতে পারে না, তবে ওই ব্যবস্থাকে তড়িৎ পর্দা বলে। ওই ব্যবস্থাটাকে, যে ব্যবস্থাটা করলে কোনো আধানের প্রভাব এর ভেতরে যাবে না, তো সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে তড়িৎ পর্দা। বুঝতে পারলাম? এবার এই জিনিসটা একদম মুখস্থ করে নেবে যে তড়িৎ পর্দা তাহলে কাজ কি করে করে, তাহলে এটা কি করে সম্ভব? মূল কথা এটাই মনে রাখিও, আহিত পরিবাহীর আধান সর্বদাই তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। একদম মুখস্থ করে নাও, মানে শোনো, ধরে নাও এটা একটা গোলক, আমি গোলককে কিছু পরিমাণ আধান দিলাম, ঠিক আছে? তো আধানটা সব সময় গোলকের পৃষ্ঠের বাইরে থাকবে, সব সময় গোলকের পৃষ্ঠের বাইরে থাকবে, ভেতরে যাবে না। তুমি যদি ভেতরে দাও তবুও বাইরে চলে আসবে। এটা যেন মুখস্থ থাকে একদম, যে পরিবাহীর আধান সর্বদাই বাইরে থাকে, তো ভেতরটা তো কোনো প্রভাব মুক্ত। এটাই হচ্ছে তড়িৎ পর্দা, যে যা কিছু হবে বাইরে হবে, ভেতরের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ ভেতরটা আধান মুক্ত, প্রভাব মুক্ত, যা কিছু হবে বাইরে হবে। এই জন্য দেখবে বজ্রপাত বা এই সময় কোথায় থাকতে বলে, বাড়ির ভেতরে, গাড়ির ভেতরে। কেন? কারণ ভেতরটা সেফ, ভেতরে বাইরের প্রভাব আসবে না, যা হবে বাইরে বাইরে হবে, গাড়ির বাইরে হবে, বাড়ির বাইরে হবে, ঠিক আছে? ভেতরে কিছু আসবে না, ওই জন্যই বলা হয় জিনিসটা। নেক্সট, এবার একটা কথা হচ্ছে যে আহিত পরিবাহীর আধান কি সর্বদাই বাইরের পৃষ্ঠে অবস্থান করবে? ভেতরে কি থাকতে পারে না? লেখা আছে দেখো, বিশেষ অবস্থায় ফাঁপা পরিবাহীর ভেতরের পৃষ্ঠে আধান থাকতে পারে। একদম বিশেষ কিন্তু অবস্থায় বলেছি, সাধারণ ক্ষেত্রে জেনারেলি আধান সর্বদাই বাইরে থাকবে। কোন আধান? আমি আধান দিলাম বাইরে, কিন্তু বিশেষ অবস্থায় ভেতরে থাকতে পারে। সেটা কি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আধান কোথায় আছে বলো? বাইরে। এবার আমি ঘটনাটাকে একটু চেঞ্জ করছি, দেখো কি করছি। এটা কিন্তু বিশেষ অবস্থা, ওই জন্য বুঝতে হবে জিনিসটা। দেখো বিশেষ অবস্থা মানে কি, এবার সেটা বোঝাচ্ছি। ধরে নাও এটা একটা বস্তু, এর কেন্দ্রে আমি +q আধান রাখলাম, ফাঁপা ফাঁপা গোলক, এর কেন্দ্রে +q আধান আছে, তো আবেশ সৃষ্টি হবে। তাহলে ভেতরের পৃষ্ঠে -q আর বাইরের পৃষ্ঠে +q। বুঝতে পারলাম কি পারলাম না? কেন্দ্রে +q আধান রাখা আছে, স্পর্শ করে নেই, ঠিক আছে? একদম ভেতরে হয়েছে, বুঝতে পারলাম? -q+q। আমি কি করলাম? বাইরেরটাকে আর্থ করে দিলাম, আর্থিং করে দিলাম। আর্থিং করে দেওয়া মানে কি?
ভূপৃষ্ঠের সাথে যুক্ত করে দেওয়া। তো যেই ভূপৃষ্ঠের সাথে যুক্ত করব বাইরের আধানটাও কোথায় চলে যাবে? ভূপৃষ্ঠে চলে যাবে। ফলে বাইরের আধান কত হয়ে গেল? 0। তাহলে ভেতরের আধান কত হলো? -q। ভেতরের পৃষ্ঠে আধান থাকলো হ্যাঁ কিনা? অবশ্যই থাকলো। বুঝতে পারলাম কি পারলাম না? সুতরাং বিশেষ ক্ষেত্রে আধান কোথায় থাকতে পারে? ভেতরের পৃষ্ঠে, যে জিনিসটা বললাম বা যেটা এক্ষুনি করেছিলাম, যেটা +q। তো তবু আধান কোথায় আছে দেখো, এটা +q ভাবো, তবু আধান কোথায় আছে? ভেতরে তো আছে, সে বাইরে আছে, ভেতরেও তো আছে। তো বিশেষ ক্ষেত্রে কিন্তু থাকতে পারে, যে বিশেষ ক্ষেত্রটা এক্ষুনি বোঝালাম। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। নেক্সট, আধানের তলমাত্রিক ঘনত্ব। এক্সাম্পল শোনো, ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুটাতে আমি q পরিমাণ আধান দিলাম, আর এই বস্তুর কিছু বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল a ধরলাম। ঠিক আছে, তাহলে a ক্ষেত্রফলে কত আধান থাকবে বলো? q পরিমাণ আধান। কারণ আধান সবসময় কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে। সাধারণ ক্ষেত্রে, বিশেষ নয়। আধান কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে। তাহলে a ক্ষেত্রফলে q আধান ছড়িয়ে আছে, তাহলে একক ক্ষেত্রফলে কত আধান থাকবে? q/a। এই জিনিসটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। বুঝতে পারলাম কি পারলাম না? যে বাইরের পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান আছে। সুতরাং আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে লেখা হয় q/a। কিউটা আধান, এই হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। বুঝতে পারলাম? নেক্সট, এবার মনে করো ওই বস্তুটা হচ্ছে গোলক। তো আমরা তো সবাই জানি যে গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল কি? 4πr²। তাহলে a যায় দেখো 4πr² করে দিয়েছি। কেন এটা করেছি? কারণ এটা দিয়ে বেশি অঙ্কটা আমাদের করতে হয়, গোলক দিয়ে সাধারণত আমাদের বেশি অঙ্ক করতে হয় বলে এই জিনিসটা করা হলো। চলো এবার এর এককটা দেখে নিই। আধানের তলমাত্রিক ঘনত্বের একক বলো কি হবে? q/a। তো আধান q এর একক কি বলো? q এর একক কি? q মানে কি বলো? কুলম্ব। হ্যাঁ কি না? আধান হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব, এটা হচ্ছে কুলম্ব। বুঝতে পারলাম কি পারলাম না? আর ক্ষেত্রফল নিচে মিটার², তাহলে ওপরে গেলে কি? মিটার−2। মাথায় ঢুকলো? এটা কি? SI। যদি CGS বলো কি হবে? CGS বলে কি হবে? ESU বা স্ট্যাট কুলম্ব। যা বলো বলো, ESU আধান বা স্ট্যাট কুলম্ব ইন্টু কি? সেমি−2। যেটা লিখবা SI কুলম্ব মিটার−2, ESU সেমি−2, বা এটাকে কি লিখতে পারো? স্ট্যাট কুলম্ব সেমি−2। একই জিনিস, যা লিখবা লিখো। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, নেক্সট, 10 সেমি ব্যাসার্ধের একটি আহিত অন্তরিত পরিবাহী গোলক 16 পাই কুলম্ব, এটা কুলম্ব হবে, 16 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত থাকলে তার পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব করে না সিগমা সমান কি? q/4πr²। কেন করলাম? 10 সেমি ব্যাসার্ধের গোলক বলে দিয়েছে দেখো, তো গোলক বলে 4πr², যেহেতু ব্যাসার্ধ বলে দিয়েছে। q আধান কত? 16 পাই হয়েছে। 4 পাই ভালো করে দেখো, কুলম্ব SI একক, সেমি রাখলে চলবে না, মিটার করতে হবে। তাহলে 10 × 10⁻², ঠিক আছে, তার স্কোয়ার। বুঝতে পারলাম করলাম না? 100 দিয়ে ভাগ বা 10⁻² দিয়ে গুণ, যা করবা। তাহলে এটা কত চলে আসছে? পাই পাই কেটে গেল, 4 এ 4 কত? 16 হয়েছে। সুতরাং আর এটা কত? -1 -2 উপরে গেলে +2, 10 400। এখানে 4 তো একটাই আছে। নেক্সট, 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা পরিবাহী গোলকের মোট আধান 144 পাই কুলম্ব। গোলকটির ভেতরের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব বলো কি হবে? সিগমা সমান কি? q/a বলো হ্যাঁ কি না? গোলক বলেছে 4πr²। এবার কি হবে বলো? তারপরে ভালো করে দেখো, গোলকটির ভেতরের পৃষ্ঠে, তো ভেতরের পৃষ্ঠে আধান থাকে না? আধান সর্বদাই কোথায় থাকে? বাইরে। স্বাভাবিক ক্ষেত্রে আধান কোথায়? বাইরে। কোন আধান বলা আছে মানে কোথায় আছে? বাইরে। তো বাইরে আধান কত? 0। তো উপরে 0 মানে কি? যাই বসাও কত আসবে? 0 চলে আসবে। অপশন ডি। তো এটা সাবধান থাকে যে ভেতরের পৃষ্ঠে বলছে না বাইরের পৃষ্ঠে। পরের কোয়েশ্চেন, 4 সেমি 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলকের আধান সমান, এদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তুমি বলো। সিগমা সমান আমরা কি জানি? q/4πr², হ্যাঁ কি না? এবার কি সমান বলে দিয়েছে বলো? আধান সমান 4 পাই কনস্ট্যান্ট, তাহলে সিগমা আর পরস্পরের ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হলে কি হয়? 1 এর সামনে 2, 2 এর সামনে 1, তাহলে 1 এর সামনে 2 আর 2 এর সামনে 1। এটা যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে বুঝতে পারলাম। এবার কত বলেছে? 4 সেমি 8 সেমি, এটা 1 এটা 2, পরে বলেছে 2 আগে বলেছে 1, তাহলে প্রথমে 2 মানে উপরে 8 আর নিচে কত? 4, স্কোয়ার করে দাও কত আসবে? 2, তাহলে 2 এ 2 4, তাহলে 4:1। বুঝতে পারলাম বিষয়টা?
পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, বুঝতে পারলাম তো এই ব্যস্তানুপাতিক বিষয়টা কি করে হলো। আর অসুবিধা হলে তুমি ডিরেক্ট এভাবে করো না, তাও একই জিনিস তুমি মনে হয় না স্যার আলাদা করে, তো এইভাবে করো। কিউ বাই কত 4 পাই r1 স্কোয়ার বাই কিউ বাই কি করতে পারি বলো 4 পাই r2 স্কোয়ার, কিউ বাই 4 পাই কেটে যাবে, তাহলে ওপরে r2 স্কোয়ার আর নিচে কি r1 স্কোয়ার। তো ওটাই তো লিখেছি, দেখো ওটাই তো লেখা হয়েছে। যেভাবে করবা বিষয় সেম এইভাবে আসে, কিউ কিউ কেটে যাবে 4 পাই r2 উপর r1 নিচে। নেক্সট r1 r2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলো আধান, আচ্ছা বলো সিগমা সমান, দুটোরই কি বলে দিয়েছে সিগমা সমান, মানে সিগমা 1 আর সিগমা 2 সমান, তাহলে সিগমা সমান কি কিউ বাই 4 পাই স্কোয়ার, তাহলে কিউ 1 যেহেতু বাই 4 পাই r1 এর স্কোয়ার, আর এটা কত হবে কিউ 2 বাই কি 4 পাই এর r2 এর স্কোয়ার হয়েছে। তাহলে কিউ 1 বাই কিউ 2 সমান কি হবে বলো r1 বাই r2 তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম কি পারলাম না, দেখে নাও হয়েছে, কোনো অসুবিধা? আচ্ছা নেক্সট, দুটি ধাতব গোলকের আয়তনের অনুপাত, আয়তন বলেছে এখানে মানে v1 বাই v2 বলেছে, ওকে চলো লিখে নিলাম 1/8। এদের সমপরিমাণ আধান দেওয়া হলে তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা তুমি বলো আয়তন মানে কি, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, তাহলে এটা r1 করে দিলাম, এটা 4/3 পাই r2 কিউব করে দিলাম, কত 1/8, তাহলে কি পড়ে থাকলো বলো r1 কিউব বাই কত r2 কিউব, মানে টোটালটার কিউব ভাবতে পারি। তো 8 মানে কতর কিউব 2 এর কিউব, হ্যাঁ কি না, কিউব কিউব সরে গেল, তাহলে r1 বাই r2 কি পেলাম 1/2। চেয়েছে কি তলমাত্রিক ঘনত্বের অনুপাত কখন, যদি আধান কি হয় সমান, তো আধান সমান মানে তো কি সিগমা সমান কি জানি কিউ বাই কি বলো 4 পাই আর স্কোয়ার, এক্ষুনি তো করলাম হ্যাঁ কি না, বা এইভাবে করো, এটা তোমার যেটা করলাম এইভাবে করো, যেটা ইচ্ছা করো। সিগমা 1 বাই সিগমা 2 আধান সমান, তাহলে কি করতে পারি 4 পাই r1 এর স্কোয়ার কিউ 4 পাই r2 এর স্কোয়ার, তাহলে r2 বাই কত r1 এর হোল স্কোয়ার। তো তুমি বলো r1 বাই r2 যদি হাফ হয় r2 বাই r1 কত হবে 2/1 তার স্কোয়ার মানে 4:1। বুঝতে কোনো অসুবিধা, চেক করে নাও, আয়তন বলেছিল এভাবে চেয়েছিল। পরের কোয়েশ্চেন, আচ্ছা দেখে নাও কি বলছে দেখো, সম ব্যাসার্ধ সম আধান বিশিষ্ট এনটি জলবিন্দু যুক্ত একটি বড় বিন্দুতে পরিণত হলে ছোট ও বড় বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। শোনো মনে করো ছোট একটা গোলক ছিল যার ব্যাসার্ধ স্মল আর আধান স্মল কিউ, এইরকম কটা এনটা মানে কটা হতে পারে 5টা 6টা 10টা 11টা 100টা আমার জেনে লাভ নেই, এরকম জলবিন্দু যুক্ত হয়ে বড় হলো, তো বড় গোলকের ব্যাসার্ধ বড় আর আধান কত হবে, এক একটা গোলকের কিউ, যদি দুটো গোলক যুক্ত হয় 2 কিউ, তিনটে বিন্দু যুক্ত হয় 3 কিউ, এনটা বিন্দু যুক্ত হয়েছে এন কিউ। বুঝতে পারলাম কি পারলাম না, এরকম মনে করো দুটো বিন্দু যুক্ত হতো তাহলে 2 কিউ, তিনটা হলে 3 কিউ, এনটা এন কিউ। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এই টাইপসের অঙ্ক এই চ্যাপ্টার, তড়িৎ বিভব চ্যাপ্টার, ধারক চ্যাপ্টার করতে হবে। কখন এই টাইপের অঙ্ক বলছি, জলবিন্দু যুক্ত হওয়া বা জলবিন্দু ভেঙে যাওয়া, তখন কি করে করতে হয় নিয়মটা শোনো। এইরকম ছোটগুলো যুক্ত হয়ে তো বড়টা তৈরি হয়েছে, তাহলে বড়টার আয়তন মানে কার আয়তন বলতে পারি বলো, বড়টার আয়তন 4/3 পাই আর কিউব, মানে কি বলতে পারি যতগুলো যুক্ত হয়েছে ছোট তাদের আয়তন, তো কটা যুক্ত হয়েছে এনটা, তাহলে এন ইন্টু 4/3 পাই আর কিউব। বুঝতে পারলাম কি পারলাম না, ছোট বিন্দুর আয়তন 4/3 পাই আর কিউব, বড় বিন্দুর আয়তন 4/3 পাই আর কিউব। তো এটা কি করে হবে, যতগুলো ছোট বিন্দু যুক্ত হয়ে তো এটা হবে, মানে তত দিয়ে গুণ করলাম, যদি 5টা হতো 5 দিয়ে গুণ, 6টা হলে 6 দিয়ে গুণ। বুঝতে পেরেছি, কারণ এতগুলো যুক্ত হয়ে তো বড়টা তৈরি হয়েছে, তাহলে আয়তনটা সেম হবে। তাহলে কি বলতে পারি বলো আর কিউব সমান কত এন আর কিউব, তাহলে আর সমান কি হবে n টু দি পাওয়ার 1/3 আর হয়েছে। এবার চলো কিসের অনুপাত সিগমা 1 বাই সিগমা 2 করা যাক, তাহলে সিগমা 1 বাই সিগমা 2, সিগমা 1 মানে কি ছোট বিন্দু, সিগমা 2 মানে কি বড় বিন্দু, ঠিক আছে, প্রথমটাকে 1 ধরলাম পরেরটাকে 2 ধরলাম। ফর্মুলা কি কিউ, তাহলে এর কত কিউ এম কিউ বাই কত বলো 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা কত বলো কিউ 4 পাই স্মল আর স্কোয়ার, তাহলে কত এলো বলো তো এখান থেকে 4 পাই আর স্কোয়ার পড়ে থাকলে স্মল আর স্কোয়ার এন থাকলো ইন্টু স্মল আর স্কোয়ার ওপরে আর ক্যাপিটাল আর স্কোয়ার নিচে। এবার তুমি বলো ক্যাপিটাল আর মানে কত এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর, হ্যাঁ কি না, তাহলে আমি এটা কি করতে পারি, আমি এটা কি করতে পারি বলো
এন থাকলো, স্মল আর স্কোয়ার থাকলো, ক্যাপিটাল আর এর জায়গায় কি করতে পারি, এন টু দি পাওয়ার 1/3 আর তার স্কোয়ার। তুমি বলো আর স্কোয়ার কেটে যাবে, 2/3 ওপরে চলে যাবে, তো এন এর পাওয়ারে কত আছে 1, এটা 2/3 ওপরে গেলে -2/3 মানে এন টু দি পাওয়ার 1/3, তাহলে এটা হবে উত্তর। দেখে না, এন টু দি পাওয়ার 1/3। এবার আমি যে লাইনটা বলছি এটা মুখস্থ রাখবা, তাহলে এটা দিয়ে অঙ্ক একদম একটাও আটকাবে না। সেটা কি, এটা কি বড় কোনাকুনি গুণ করো একটু, এটা কি পেলাম σ1/σ2 পেলাম, হ্যাঁ কিনা, কোনাকুনি গুণ করো, তাহলে σ2 সমান কিছু একটা গন্ডগোল হলো প্লাস মাইনাসের 3/2 1/3, 1 সেকেন্ড, σ2 এই তো উল্টো পাল্টা হয়েছে। আমি σ1টাকে দেখো বড় বিন্দু প্রথমে লিখেছি, ছোট বিন্দু, অর্থাৎ কোয়েশ্চেনে কি বলেছিল, ছোট ও বড় বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে অপশন ভুল আছে, এটা উল্টো হবে, অপশনটা উল্টো হবে, ঠিক আছে, 1:2 এটা হবে। এক কাজ করছি আমি, এটা সেম রাখছি, দেখো আমি কি করছি দেখো ভালো করে, আমরা বললাম ছোটটাকে 1 ধরলাম, বড়টাকে 2, কারণ কোয়েশ্চেনে ওটাই বলেছিল ছোট আর বড় আধান, তাহলে ছোটটাকে প্রথমে বড়টাকে পরে রাখতে হবে, তো আমরা উল্টো করে দিয়েছি, বড়টাকে প্রথমে রেখেছি, ছোটটাকে পরে রেখেছি, ঠিক আছে। তো এসছে, ঠিকঠাক এসছে, একদম কোনো ভুল নেই, কিন্তু আমি যেটা বলতে চাইছি তোমাদের, বড়টাকে 2 ধরলাম এখানে, আর ছোটটাকে আমি 1 ধরছি, কারণ ছোটটা আগে ছিল, বড়টা পরে তৈরি হয়েছে, এটা 2 এটা 1, ঠিক আছে। আমি তোমার একটা ফর্মুলা আমি লিখাচ্ছি, আর এটা উল্টে দাও, এটা একটু এটা ভুল হয়েছে, অপশনটা 1:n টু দি পাওয়ার 1/3 হবে। এবার দেখো আমি যেটা বলতে চাইছি, কারণ ছোট বিন্দু আগে বলেছে, বড় বিন্দু বললে যেটা অপশন ছিল সেটা হতো, দেখো ঠিক আছে। এবার শোনো যে লাইনটা মুখস্থ রাখতে বলছি, σ2 সমান n টু দি পাওয়ার 1/3 σ1, এটা একটু মুখস্থ রাখবা, এটা বড় বিন্দু, এটা ছোট বিন্দু, আর এটা হচ্ছে কি বিন্দু সংখ্যা n, বিন্দু সংখ্যা, এই ফর্মুলা যেন মুখস্থ থাকে, ঠিক আছে। σ2 সমান এই ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে। এবার চলো করা যাক, অঙ্কগুলো একটু দেখে নিই, এটা একটু গন্ডগোল হয়েছিল, এই অপশনগুলো একটু মিলিয়ে নিবে, ঠিক আছে, এটা উল্টো পাল্টা হবে, 1:n টু দি পাওয়ার 1/3 হবে, কারণ বড়টা আগে হতো, ছোটটা পরে, তো কোয়েশ্চেন লিখতে গিয়ে ভুল হয়েছে। চলো এবার এখান থেকে একটা জিনিস বলি, সেটা কি, এই যে n টু দি পাওয়ার 1/3, তো একটু চলো আমি মেটাচ্ছি, এখানে দেখাচ্ছি, দেখো শোনো, এখান থেকে কত রকম কোয়েশ্চেন একটু দেখে নাও। তো আমরা উত্তরটা কি পেলাম, যে বড় বিন্দু সমান n টু দি পাওয়ার 1/3 ইন্টু σ1 ছোট বিন্দু, এটা যেন মুখস্থ থাকে, ঠিক আছে। এবার কোয়েশ্চেনে বলে দিয়েছে 64টি জলবিন্দু, তাহলে উত্তর কত হবে বলো, উত্তর কত হবে, তাহলে σ2 সমান কি হবে বলো, 64 বলেছে, 64 টু দি পাওয়ার 1/3 σ1, 64 মানে কত, 4 এর কিউব, এটা আমাদের জানা আছে, 64 মানে 4 এর কিউব, হ্যাঁ কি না, তো কিউব কিউব কেটে গেলে কত 4, সুতরাং আমরা কি পেলাম বলো, σ2 সমান 4 σ1। তাহলে আমাকে যদি বলে বড় বিন্দু আর ছোট বিন্দুর অনুপাত কত, তাহলে 4:1, যদি বলে ছোট বিন্দু বড় বিন্দুর অনুপাত কত, 1:4। বুঝতে পারলাম কি পারলাম না, এই জিনিসটা যেন মনে থাকে। এখান থেকে করলাম, দেখো তোমাকে যদি বলতো 8টি বিন্দু, তাহলে উত্তর কি হতো বলো, তোমাকে 27টি বিন্দু বলেছে, বলো উত্তর কি হবে, এটা কখন তলমাত্রিক ঘনত্বর বিন্দু সংখ্যা, 27টি বিন্দু, কি বলে কি করব বলো, σ2 সমান কি বলো 27 1/3 σ1, 27 মানে কত কিউব, 3 এর কিউব, তাহলে 3 σ1, হ্যাঁ কি না। তাহলে বড় বিন্দু বাই যদি ছোট বিন্দু বলে তাহলে 3:1, ছোট বিন্দু বাই বড় বিন্দু বলে 1:3। বুঝতে পারলাম কি বলতে চাইছি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এটা যেন মনে থাকে, এটা বললে 4:1, এটা বলে 1:4, এটা বলে 3:1 1:3, মানে বড়টা বললে বড়টাকে আগে রাখবা, ছোটটা বললে 1টাকে আগে রাখবা, হয়েছে। 8টা বিন্দু যদি বলতো, 8টা বিন্দু বলতো, তাহলে বলো কি উত্তর হতো, যদি আমাকে 8টা বিন্দু বলে দিত, 8টা বলেছে, তাহলে বলো σ2 সমান 8 1/3 σ1, মানে 8 মানে তো 2 এর কিউব, মানে 2 হবে। সুতরাং যদি বড় বিন্দু ইস্টু ছোট বিন্দু বলে 2:1, ছোট ইস্টু বড় বলে 1:2। বুঝতে পারলাম কি পারলাম না, এটা হলে কত 3:1, বা ছোট ইন্টু বড় বলে 1:3।
বুঝতে কোনো সমস্যা? এইভাবে কিন্তু মনে রেখে দিও, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না। নেক্সট, আর আরেকটা জিনিস, 125 বললে কত হতো? 125 মানে কি 5-এর কিউব, তাহলে উত্তর হয় 5:1 বা 1:5। বা আরেকটা শর্ট ট্রিক বলছি, এটা তো হলো, আরেকটা শর্ট ট্রিক শোনো। 64 কতর কিউব? 4-এর কিউব, তাহলে উত্তর হয় 4:1 বা 1:4। ডিপেন্ড করছে ছোট বিন্দু বড় বিন্দু আগে, বড় বললে এটা আগে, ছোট বললে। যদি যেটা বললাম 27 মানে কতর কিউব? 3-এর কিউব, তাহলে উত্তর হবে 27 মানে কতর কিউব? 3-এর কিউব, তাহলে উত্তর 3:1 হবে বা 1:3 হবে। 8 মানে কতর কিউব? 2-এর কিউব, তাহলে উত্তর 2:1 হবে বা 1:2 হবে। 125 মানে কতর কিউব? 5-এর কিউব, তাহলে উত্তর 5:1 হবে বা 1:5 হবে। বুঝতে পারলাম কি পারলাম না? এইভাবে জিনিসগুলো হয়, ঠিক আছে? নেক্সট, এই কোশ্চেনে দেখো, কিউ আধান বিশিষ্ট একটি গোলাকার ধাতব গোলকের বহির্ব্যাসার্ধ R2, অন্তর্ব্যাসার্ধ R1। চলো দেখা যাক তাহলে। বহির্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ, আর আধান কত? কিউ। তো আধান সর্বদা কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে। তাহলে এখানে যে কিউটা আছে এটা বাইরের পৃষ্ঠে আছে, ঠিক আছে? কিউটা এখানে কোথায় আছে? বাইরের পৃষ্ঠে, সুতরাং ক্যাপিটাল কিউ বাইরে আছে। আর ভেতরের ব্যাসার্ধ R1 আর বহির্ব্যাসার্ধ R2, বহির্ব্যাসার্ধ R2, অন্তর্ব্যাসার্ধ R1। দেখো R1, বহির্ব্যাসার্ধ R2, আর কি কিউ কোথায় আছে? বাইরে আছে। এবার কি বলেছে? খোলকটির কেন্দ্রে কিউ আধান রাখা হলো। এখানে কিউ আধান রাখবো, এখানে কিউ আধান। তাহলে বলছে ভেতরের বাইরের পৃষ্ঠ আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার তুমি বলো, ভেতরটা ফাঁপা, খোলক মানে কি? ফাঁপা গোলক এক কথা, ঠিক আছে? তুমি বলো যদি ভেতরটা ফাঁপা, এটা কিউ, আবেশ ঘটবে, তাহলে এখানে মাইনাস কিউ, কিছু বললি মানে প্লাস, কিছু না বললে প্লাস, ঠিক আছে? মাইনাস কিউ, বাইরে কি হবে? প্লাস কিউ। বুঝতে পারলাম কি পারলাম না? হয়েছে? তাহলে প্রথমে ভেতর না বাইরে? প্রথমে ভেতরের, পরে বাইরে। তো তুমি বলো ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? আধান কত? মাইনাস কিউ। ক্ষেত্রফল 4πr² তাহলে প্রথমটা হবে মাইনাস কিউ বাই 4πr²। কোথায় আছে? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সঠিক হবে, এই দুটো বাদ। এবার বাইরের পৃষ্ঠের আধান দেখো, ক্যাপিটাল কিউ তো ছিল, আর আবেশের জন্য প্লাস কিউ হলো, তাহলে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ, তাহলে এটা সঠিক। বাই ব্যাসার্ধ R2, 4πr²। বুঝতে পেরেছি আশা করছি কি বলতে চাইলাম? ক্যাপিটাল কিউ আধান মানে বাইরে আছে স্বাভাবিক অবস্থায়, স্মল কিউ কি ঘটলো? আবেশ, মাইনাস কিউ প্লাস কিউ, ভেতরে মাইনাস কিউ, ব্যাসার্ধ 4πr², বাইরে আধার ক্যাপিটাল কিউ স্মল কিউ, 4πr²। ঠিক আছে? আচ্ছা নেক্সট, একটি ধনাত্মক আধানযুক্ত পি কে বেষ্টন করে আছে ভূসংলগ্ন একটি ফাঁপা পরিবাহী গোলক। এই যে দেখো, ধনাত্মক আধান একদম ফাঁপা পরিবাহী গোলকের কেন্দ্রে আছে, আর বাইরেরটা কি? আর্থিং করা আছে, ভূসংলগ্ন মানে পৃথিবীর সাথে যুক্ত। ঠিক আছে? তো তুমি বলো, কোয়েশ্চেন বলছে ভেতরে ও বাইরের পৃষ্ঠের আধানের প্রকৃতি কি হবে? বলো। এটা যদি প্লাস হয় তাহলে এটা কি হবে? মাইনাস হবে, আবেশ। তাহলে বাইরেরটা কি হবে? প্লাস হবে। কিন্তু বাইরেরটা কার সাথে যুক্ত আছে বলো? ভূসংলগ্ন, মানে বাইরেরটা তাহলে আধান 0 হয়ে যাবে। তাহলে উত্তর কি আছে? এ ও বি উভয় আধানহীন। ভুল। এ ধনাত্মক না, এ ঋণাত্মক, আর পড়ার দরকারই নেই। এ ঋণাত্মক আর বি ধনাত্মক না। এ এর আধান ঋণাত্মক ও বি এর আধান 0, এটা সঠিক। এর আধান ঋণাত্মক, বি এর আধান 0। ভূসংলগ্ন করা মানে কি? বাইরের পৃষ্ঠের বিভব 0 হয়ে যাওয়া, বা সহজ ভাষায় যখন ভূসংলগ্ন করা হয় আধান কোথায় চলে যায়? ভূপৃষ্ঠে চলে যায়, সহজ ভাষায়। আর একবার বলি, এটা হচ্ছে আর্থিং এর চিহ্ন। দুটো চিহ্ন থাকতে পারে, এটাও থাকতে পারে বা এটাও থাকতে পারে। এটা আর্থিং এর চিহ্ন, যে পৃথিবীর সাথে যুক্ত। তো কোনো অংশকে পৃথিবীর সাথে যুক্ত করা মানে সেখানকার আধান কোথায় চলে যাবে? ভূপৃষ্ঠে চলে যাবে, সেটা আধান 0 হয়ে যাবে। তো বাইরের পৃষ্ঠে যুক্ত আছে, বাইরের পৃষ্ঠে আধান চলে গেল। মাথায় ঢুকেছে? এটা যেন মাথায় থাকে। নেক্সট, একটি ঘনকাকৃতি পরিবাহীকে আহিত করলে ঘনকটির কোন অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হয়? মনে রাখবা, যত বেশি তীক্ষ্ণ প্রান্ত, যত বেশি তীক্ষ্ণ, বা কোনো জায়গার বক্রতা ব্যাসার্ধ যত বেশি, বক্রতা ব্যাসার্ধ মানে কি? বা বক্রতা বেশি, সবচেয়ে বেশি বক্রতা বেশি, দুটো একই কথা। শোনো, কোনো জায়গা প্রচুর তীক্ষ্ণ বা বক্রতা বেশি, সেখানে সিগমারও পরিমাণ অনেক বেশি হবে, এটা যেন মনে থাকে। ঠিক আছে? কি বলতে চাইলাম? যত বেশি তীক্ষ্ণ, মানে মনে করো এরকম আছে, তাহলে আধান কোথায় সব থেকে বেশি থাকবে? কর্নারগুলোতে থাকবে বেশি।
বুঝতে পারলাম? আর একটা এক্সাম্পল দিচ্ছি, শুনে নাও। তিনটে চিত্র নিলাম, এটা একটা চিত্র, এটা একটা চিত্র, এটা একটা চিত্র, ঠিক আছে? চলো, ঠিক আছে, সে যা ইচ্ছা তাই একটা চিত্র নিয়ে নিচ্ছি। এরকম নিলাম, ঠিক আছে? তো আমি আধান দিলাম, তো আধান কোথায় থাকবে? বাইরের পৃষ্ঠে। তো বাইরের পৃষ্ঠে কি সব জায়গায় সমান থাকবে? না, যে জায়গাগুলো হচ্ছে তীক্ষ্ণ বা কর্নার যেগুলোতে আছে, এবার বক্রতা বেশি মানে কি? ব্যাসার্ধ কম। বক্রতা বেশি মানে ব্যাসার্ধ কম, উল্টো মনে রাখবো। দেখো, এটা যতটা বক্র, এটা তার থেকে বেশি বক্র। কেন? কারণ এর যতটা ব্যাসার্ধ হবে, এর ব্যাসার্ধ কম হবে। তো ব্যাসার্ধ কম মানে বক্রতা বেশি, এটা যেন মনে থাকে। ব্যাসার্ধ কম মানে বক্রতা বেশি, ঠিক আছে? তো তীক্ষ্ণ দিয়ে বলো, বক্রতা দিয়ে বলো, একই কথা। তো যত বেশি তীক্ষ্ণ সেখানে বেশি আধান থাকবে, এগুলোতেও আধান থাকবে, কিন্তু তীক্ষ্ণ প্রান্তে বেশি আধান থাকবে। আর বেশি আধান থাকা মানে আধানের তলমাত্রায় ঘনত্ব বেশি। আর গোলক কি? তীক্ষ্ণতা সব জায়গায় কি সমান? তাহলে এখানে সম পরিমাণ আধান থাকবে, কোথাও বেশি কম নয়। এখানে কোথায়? এখানে বেশি আধান থাকবে, এখানে বেশি আধান থাকবে, এগুলোতে তুলনামূলক কম থাকবে। তো এবার বলা যাক একটি ঘনকের তীক্ষ্ণ প্রান্ত কোনগুলো? কর্নারগুলো, শীর্ষগুলো। তাহলে উত্তর হবে শীর্ষে। 6টি তলের প্রতিটিতে না 8টি শীর্ষবিন্দুতে ভাবার দরকারই নেই। যে জায়গা যত বেশি তীক্ষ্ণ, সেখান তীক্ষ্ণ বেশি, বক্রতা বেশি, সেখানে বেশি আধান থাকবে। সহজ ভাষায় আধানের তলমাত্রায় ঘনত্ব বেশি। আহিত পরিবাহীতে আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি। এবার শোনো, যেখানে বেশি আধান হবে সেখান থেকে আধান বাইরে যাওয়ার চান্সেস বেশি। ঘনত্ব যত বেশি, আধানের বাইরে যাওয়ার চান্সেস বেশি। তাহলে কোথা থেকে কম আধান যাবে? যেখানে কি তীক্ষ্ণতা কম হবে। আর কার সব জায়গার তীক্ষ্ণতা বা বক্রতা একই হয়? গোলকের। তো গোলকের যেহেতু বক্রতা একই, সুতরাং এখানে আধান সব থেকে কম লস হয়। আর যত তীক্ষ্ণ প্রান্ত হবে সেখান থেকে আধান বেশি বাইরে যাবে, এটা মনে থাকে। সুতরাং কি আহিত পরিবাহিতা আধান বেশিক্ষণ ধরে রাখতে পারে গোলাকৃতি, মনে রাখবা। যত শঙ্কু হোক, শঙ্কুতে কি তীক্ষ্ণ প্রান্ত আছে। সূচিমুখ মানে এক কথায় কর্নার থাকবে। ঘন বললাম যে কর্নার আছে, দেখো কর্নার আছে। তো গোলকেই কি হয়? কোনো কর্নারের বিষয় নেই, তো বেশিক্ষণ ধরে রাখতে পারবে। একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে, অপশন দেওয়া আছে। তো দেখো, নিরেট হোক ফাঁপা হোক, সিগমার পরিমাণ কি হবে? বক্রতা কি? সেম। সুতরাং আধান সেম ধরে রাখবে, তাহলে একই পরিমাণ। নিরেট গোলকের সাথে কোনো সম্পর্ক নেই, সেম পরিমাণে আধান ধরে রাখবে, ঠিক আছে? কারণ বক্রতা সব জায়গার কি একই রকম, ব্যাসার্ধ সেম। 1 কুলম মিটার ইনভার্স টু সমান এক্স ইএসইউ সেমি ইনভার্স টু। এক্স সমান কত তুমি বলো? 1 কুলম মিটার ইনভার্স টু, তাই তো? আচ্ছা, 1 কুলম মানে কত ইএসইউ বা কত স্ট্যাট কুলম বলো? 3 × 10⁹ কি ইএসইউ হয়েছে। আর মিটার মানে কত? সেমি। 1 মিটার মানে 10⁻² সেমি। তাহলে তার কি, ভালো করে দেখো মাইনাস আছে, এই জিনিসটা বুঝতে হবে। শোনো, এই জায়গাটাই বলতে, এই জায়গাটা গন্ডগোল যেন না হয়। মিটার ইনভার্স 2 আছে, তুমি আমাকে বলো মিটারকে সেমি করলে কি হয়? 10⁻⁻ কি হয়? সেমি হয়, তাই তো নাকি? এত সেমি, তাকে আবার কি করতে হবে? ইনভার্স 2 করতে হবে। মাথায় ঢুকলো কি ঢুকলো না? আমি মিটারের জায়গায় শুধু 10⁻² সেমি লিখবা, মাইনাস ইনভার্স আছে, মাইনাস প্লাস, তাহলে 5, এটা হবে অ্যান্সার। ইএসইউ সেমি ইনভার্স 2, তাহলে 5 হবে। বুঝতে পারলাম কি পারলাম না বিষয়টা? দেখে নাও, আমি শুধু এটাকে 1 মিটার ভাবো না, তাহলে 1 মিটার তার উপর -2, তো -2 দিয়েছি 10⁻² সেমি, ঠিক আছে? যেভাবে ভাববা, বা এটাকে নিচে ভাবো, মিটার ইনভার্স 2 নিচে আছে, ঠিক আছে? যেটা ভাববে তোমার মনে করলে তুমি এটা করো। কুলম বাই মিটার স্কোয়ার, কুলম থাক মানে কুলম নয়, 3 × 10⁹ ইএসইউ হয়ে গেল। দেখো, তুমি বাই করে করো, যদি কারো মনে হয় আমার কনফিউশন লাগছে, কনফিউশন রেখে লাভ নেই, যেটা পরিষ্কার সেভাবে করবো। 3 × 10⁹ ইএসইউ, ঠিক আছে? বাই মিটার মানে কত বলো? 10⁻², তার স্কোয়ার আছে মানে -4 হয়ে যাবে, সেমি স্কোয়ার। তো -4 ওপরে গেলে, আচ্ছা কিছু মিস্টেক হলো, কি মিস্টেক করলাম বলো তো? একটা জিনিস মিস্টেক হলো মনে হচ্ছে। ও সেম, আচ্ছা উল্টো করেছি। সেমিকে মিটার করলে কি হয়? এখানে উল্টো লেখা হয়েছে মনে হচ্ছে, এখানে গন্ডগোল হয়ে গেছে একটু, ধরো 1 মিটার আছে, মিটার থেকে সেমি করছি মানে তো 100 দিয়ে গুণ, হ্যাঁ কি না? তো 100 সেমি, তার কি আছে? স্কোয়ার। তাহলে 4টা শূন্য কেটে গেল, তাহলে এখানে কি মিস্টেক হয়েছিল? আচ্ছা দেখো, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছিল, সেটা হচ্ছে মিটার আছে, মিটার থেকে সেমি করব মানে কি 100 সেমি। হ্যাঁ, এবার ঠিক আছে।
ঠিক আছে, 100 সেমি, তো -4 5 ঠিকই আছে। তখন ক্যালকুলেশনটা মিস্টেক হয়েছিল, হয়েছে? তাহলে কত হয়ে গেল? 3 × 10⁵ ESU সেমি ইনভার্স টু, যা করবা যেভাবে সুবিধা করো। ওটা আমি ভুল লিখেছিলাম যে মিটার থেকে সেমি, তো উল্টো করে দিয়েছিলাম, সেমি থেকে মিটার তো 100 তো। নেক্সট, বামস্তম ডাসনম মিলাবো, মনে রাখবো শুষ্ক বায়ু হয় অন্তরক, ঠিক আছে? উত্তম অন্তরক মানে 1 এর সাথে ডি মিলবে। আর কে মিলবে? দেখো 1 এর সাথে ডি মিললো, 1 এর সাথে ডি। আর বলো কোনটা আছে? মাটি, গ্যাস এগুলো পরিবাহী, তড়িতের সুপরিবাহী। আর কে আছে বলো? আর কোনটা আছে? দেখো পরিবাহী আধানের তন্মাত্রা ঘনত্ব সব জায়গায় সমান, গোলকের ক্ষেত্রে সব জায়গায় সমান হয়, সর্বত্র সমান, সর্বত্র সমান হবে এটা, ঠিক আছে? সমানটা লিখলি, সর্বত্র সমান। তীক্ষ্ণ মানে কি? তীক্ষ্ণ প্রান্ত মানে তলমাত্রিক ঘনত্ব বেশি, এক্ষুনি তো বলা হলো, যত বেশি তীক্ষ্ণ হবে তার তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে, আধান বেশি জমা ধরে রাখবে, খুব বেশি, ঠিক আছে? এইভাবে আমরা বলতে পারি, দেখে নিও। নেক্সট, বিবৃতি, উড়োজাহাজের টায়ারকে সামান্য পরিবাহী করা হয়, একদম সঠিক। তার কারণটা বলছি, যদি কোনো পরিবাহী মাটির সঙ্গে যোগ করা হয় তবে ওই পরিবাহীতে উৎপন্ন আধান চলে যায়, এক্ষুনি বলা হলো। মাটিতে যুক্ত করা মানে কি? আধানটা ভূপৃষ্ঠে চলে যাওয়া। এবার দেখো, যখন প্লেন কার মধ্য দিয়ে যায়? বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়, তো বায়ুমণ্ডলের সাথে প্লেনের কি হয়? সংঘর্ষ হয়, বায়ুমণ্ডলের কণার সাথে, বায়ু কণার সাথে, হ্যাঁ কিনা? গ্যাসীয় কণার সাথে সংঘর্ষ হয়, তো সংঘর্ষের ফলে কি সৃষ্টি হবে? স্থির তড়িৎ, হ্যাঁ কিনা? তো আধান কি? প্লেনটা তড়িৎগ্রস্ত হয়ে যেতে পারে, প্লাস বা মাইনাসে যাই ধরো, ঠিক আছে? এবার যখন ল্যান্ডিং হয় তখনও তো কি চাকার সাথে কি কিসের ঘর্ষণ হয়? ভূপৃষ্ঠের ঘর্ষণ হয়, তো সেই ঘর্ষণের ফলেও কি আধান সৃষ্টি হতে পারে, যেখানে ঘর্ষণ সেখানে আধান সৃষ্টি হবে। তো এই যে আধানটা স্পার্ক সৃষ্টি করতে পারে, সেখান থেকে আগুন ধরে যেতে পারে, যাতে কোনো ক্ষতি না হয় এই যে চাকা থাকে সেটা পরিবাহী করা হয়। পরিবাহী হলে কি হবে? এই সমস্ত আধান ভূপৃষ্ঠে চলে যাবে। এক্ষুনি বলা হলো না যে পরিবাহীকে পৃথিবীর সাথে যুক্ত করলে, বা যে কোনো বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করা মানে আধান ভূপৃষ্ঠে চলে যাওয়া। সুতরাং সমস্ত জাহাজের বলো, টায়ারের যত সমস্ত আধান, জাহাজ কোথা থেকে সৃষ্টি হয়েছিল? বায়ুমণ্ডলে যাওয়ার সময়। টায়ারে কখন সৃষ্টি হলো? ঘর্ষণের সময়। তো যা আধান সৃষ্টি হবে কোথায় চলে যাবে? ভূপৃষ্ঠে। বলে কোনোরূপ স্পার্ক বা আগুন লাগার চান্সেস থাকবে না। তো দুটোই সঠিক, এও আর অভয় সঠিক, আর সঠিক ব্যাখ্যা, কারণ যুক্ত করলে মাটিতে চলে যায়, ঠিক আছে? সুতরাং সঠিক ব্যাখ্যা। বজ্রবাহ কাজ করে কোন নীতিতে? সূচিমুখের আদানকরণ নীতিতে। বেশ, এই সমস্ত ছিল বিষয়, হয়েছে? দেখো